আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা তোমাদের বায়োলজির খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ দুইটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে জীবের পরিবেশ আর আরেকটা হচ্ছে জীবের প্রযুক্তি। তো আমাদের বায়োলজি বইতে টোটাল যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে সবচেয়ে সহজ যদি বলা হয় তাহলে এই দুইটা চ্যাপ্টার কিন্তু তাদের মধ্যে অন্যতম। এবং আমরা যখন হচ্ছে আমি নিজে তোমাদের মতন এসএসসি তে ছিলাম, তখন আমি হচ্ছে গিয়ে চেষ্টা করতাম যে এই দুইটা চ্যাপ্টার থেকে হচ্ছে গিয়ে সৃজনশীল দেওয়ার জন্য, কারণ এই চ্যাপ্টার গুলো আসলে আমার জন্য খুব সোজা লাগতো এবং সবার জন্যই আসলে, কারণ এই চ্যাপ্টারে আসলে খুবই বেসিক কিছু কথাবার্তা আছে এবং এই চ্যাপ্টারের হচ্ছে গিয়ে কি আমাদের বোঝার বিষয় হচ্ছে গিয়ে কি খুবই অল্প এবং সহজ। তো আমরা আজকে এই চ্যাপ্টার দুটো শুরু করি, চলো। আচ্ছা, আমাদের টোটাল দুইটা চ্যাপ্টারের মধ্যে প্রথমেই আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জীবের পরিবেশ। এখন দেখো, জীবের পরিবেশ চ্যাপ্টারটার ক্ষেত্রে আমরা শুরুতেই যদি দেখি, এখানে হচ্ছে গিয়ে আচ্ছা শুরুতে না, আমরা এই চ্যাপ্টারের মধ্যে মূলত বাস্তুতন্ত্র সম্পর্কে হচ্ছে গিয়ে জানবো। বিভিন্ন দেখো আমাদের চারপাশে আমাদের যে পরিবেশ আছে, এক এক পরিবেশে কিন্তু এক এক ধরনের জীব বসবাস করে, তাই না? এখন একটা আহ পানির মধ্যে যে সকল জীব বসবাস করে তাদেরকে কখনো তুমি হচ্ছে গিয়ে ডাঙায় পাচ্ছ না, আবার ডাঙায় যারা আছে তাদেরকে তুমি পানিতে পাচ্ছ না। কেন আসলে জলজ জীবগুলো ডাঙায় বসবাস করতেছে না? কারণ জলজ জীবগুলোর জন্য আসলে প্রয়োজনীয় যেই উপাদানগুলো দরকার, তাদের যে খাদ্য, যে যেরকম বাসস্থান দরকার, সেটা সে কখনোই হচ্ছে ডাঙায় পাবে না। এই জন্য সে ডাঙায় বসবাস করতে পারে না। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা মূলত বাস্তুতন্ত্রের উপর ফোকাস করি পুরো চ্যাপ্টারটা। তো আমরা যখন এই চ্যাপ্টারটা পড়বো, আমরা এই চ্যাপ্টারের ক্ষেত্রে আসলে সেরকম অনেক বেশি হচ্ছে গিয়ে কি কঠিন তেমন কিছুই নাই। তো আর চ্যাপ্টারটা অনেকটা আমার কাছে মনে হয় হচ্ছে গল্পের মতো। তো শুরুতেই হচ্ছে এই চ্যাপ্টারে অনেক কিছু বলা আছে, যেরকম হচ্ছে কি কি পৃথিবীতে কাদের, আমাদের চারপাশে হচ্ছে কি কি পরিবেশ আসলে কাদেরকে নিয়ে, এবং এই পরিবেশের মধ্যে আসলে জীবরা কিভাবে বেঁচে বেঁচে আছে, এবং প্রত্যেকে কিন্তু একে অপরকে সহযোগিতার মাধ্যমে এবং একে অপরের উপর নির্ভর করেই হচ্ছে কি কি বেঁচে আছে। যেমন ধরো তুমি মানুষ, তুমি কিন্তু আসলে একা বাঁচতে পারবা না, তাই না? আমরা খাদ্য, আমাদের বাসস্থান সবকিছুর জন্যই কিন্তু কি একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। তো অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও হচ্ছে গিয়ে কি দেখা যাবে যে সবকিছুর ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি তারা উম, একে অন্যের উপরও হচ্ছে গিয়ে কি ডিপেন্ডেন্ট, এবং মানুষও কিন্তু হচ্ছে তার বেঁচে থাকার জন্য অন্যান্য প্রাণীর উপর নির্ভরশীল। তো এই টোটাল জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে এই চ্যাপ্টারে জানবো। তো প্রথমেই এই চ্যাপ্টারের শুরুতে আমরা হচ্ছে গিয়ে কি বাস্তুতন্ত্র কাকে বলে এই জিনিসটা নিয়ে একটু জানবো। তাহলে বাস্তুতন্ত্র আসলে কি, দেখো আমরা এই যে বলতেছি বারবার যে একটা পরিবেশে হচ্ছে গিয়ে কি বিভিন্ন ধরনের জীব বসবাস করতেছে, হ্যাঁ, এবং প্রত্যেকে হচ্ছে গিয়ে কে একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, হ্যাঁ। এবং এই যে বিভিন্ন ধরনের জীবের মধ্যে কিন্তু কি আমরা দুইটা জিনিসই পাবো। আমরা কি কি পাবো? আমরা উদ্ভিদ পাবো, আমরা এখানে হচ্ছে গিয়ে কি প্রাণী পাবো। তাহলে এই যে আমরা উদ্ভিদ এবং প্রাণী পাচ্ছি, এই উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে হচ্ছে গিয়ে কি এক ধরনের সম্পর্ক বিদ্যমান। উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে যেরকম এক ধরনের সম্পর্ক বিদ্যমান, ঠিক সেরকম হচ্ছে গিয়ে কি উদ্ভিদ এবং প্রাণী তার হচ্ছে গিয়ে কি বেঁচে থাকার জন্য, যেমন হচ্ছে গিয়ে কি একটা জীব আরেকটা জীবের উপর ডিপেন্ডেন্ট, ঠিক সেরকম তারা হচ্ছে গিয়ে কে জড় পদার্থের উপরও কিন্তু নির্ভরশীল। তাহলে এই যে একটা পরিবেশের মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে উদ্ভিদ এবং হচ্ছে গিয়ে কি প্রাণী আছে, এবং এর সাথে কিন্তু কি বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে কি জড় পদার্থেরও একটা সম্পর্ক আছে। তাহলে উদ্ভিদ, প্রাণী এবং হচ্ছে গিয়ে কি জড় পদার্থ, এরা সবাই মিলে হচ্ছে গিয়ে কি একটা পরিবেশ, তাই না? তাহলে এই যে জড় পদার্থ, উদ্ভিদ, প্রাণী এবং তাদের মধ্যকার যে সম্পর্ক, যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কি মিথস্ক্রিয়া। এবং এই মিথস্ক্রিয়া আসলে কি, মিথস্ক্রিয়া দিয়ে বোঝানো হয় হচ্ছে গিয়ে কি তাদের মধ্যকার যে একটা পারস্পরিক সহযোগিতাপূর্ণ যে আন্তঃসম্পর্ক। আন্তঃসম্পর্ক মানে কি, দেখো দুই ধরনের সম্পর্ক আমরা পাবো, একটা হচ্ছে অন্তঃসম্পর্ক, আরেকটা হচ্ছে গিয়ে কি আন্তঃসম্পর্ক। তাহলে আন্তঃসম্পর্ক হচ্ছে দুইটা ভিন্ন প্রজাতির মধ্যকার যে সম্পর্ক, সেটাকে আমরা বলবো হচ্ছে আন্তঃসম্পর্ক। তাহলে এখানে হচ্ছে গিয়ে কি ভিন্ন প্রজাতির মধ্যকার সম্পর্ক, ভিন্ন প্রজাতি।
যেমন ধর উদ্ভিদ এবং প্রাণী, তারা তো আসলে সেম প্রজাতি না। তারপর অন্তঃসম্পর্কটা কি? অন্তঃসম্পর্ক হচ্ছে একই প্রজাতির মধ্যে যদি কোনো সম্পর্ক হয় বা একই প্রজাতির মধ্যকার যে কানেকশন, সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কি অন্তঃসম্পর্ক। ওকে, আচ্ছা তাহলে বাস্তুতন্ত্র কি? বাস্তুতন্ত্র হচ্ছে গিয়ে এই উদ্ভিদ, প্রাণী এবং জড় পদার্থের মধ্যকার বিভিন্ন ধরনের বস্তু এবং শক্তি আদান প্রদান করার মাধ্যমে একটা মিথস্ক্রিয়া তৈরি হয় এবং তার জন্য যে একটা আন্তঃসম্পর্ক হয়, এটাকে আমরা বলি কোনো একটা অঞ্চলের বাস্তুতন্ত্র। এখন বাস্তুতন্ত্রে বেশ কিছু উপাদান আছে। বাস্তুতন্ত্রে কি কি উপাদান আছে দেখো। বাস্তুতন্ত্রের মধ্যে আসলে আমরা কি কি পাবো? বাস্তুতন্ত্রের মধ্যে কি কি পাবো তার জন্য আমি একটা চার্টের মতন করে তোমাদেরকে দেখাই। আচ্ছা, তাহলে দেখো বাস্তুতন্ত্রের যে উপাদান সমূহ তার মধ্যে প্রথমেই হচ্ছে কি কি আমরা কি পাবো। প্রথমেই আমরা দেখবো হচ্ছে কি, আমরা ওই যে বলছিলাম যে জড় উপাদানও থাকে, তাহলে প্রথমেই আমরা পাবো হচ্ছে গিয়ে কি জড় উপাদান। এখন এই জড় উপাদান গুলো আসলে কি কি দেখো। জড়, আচ্ছা আমি আগে প্রথমে লিখে ফেলি যে বাস্তুতন্ত্রের উপাদানের মধ্যে কি কি আছে। এখানে আছে কিছু জড় উপাদান, এখানে আছে কিছু ভৌত উপাদান, এবং এখানে আছে কিছু জীব উপাদান, কিছু জীব উপাদান। ওকে, তাহলে এই যে জড় উপাদান, এই জড় উপাদানকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা কি, একটা হচ্ছে গিয়ে জৈব বস্তু এবং আরেকটা হচ্ছে অজৈব বস্তু। তাহলে জড় উপাদান আবার দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে জৈব বস্তু আর আরেকটা হচ্ছে অজৈব বস্তু। ওকে, তাহলে এই যে জৈব বস্তু আমরা বলতেছি, এই জৈব বস্তু আসলে কি, যে উদ্ভিদ বা প্রাণী, হ্যাঁ উদ্ভিদ এবং প্রাণীর যে বর্জ্য পদার্থ বা মৃতদেহ, হ্যাঁ এখান থেকে আমরা হচ্ছে গিয়ে কি এক ধরনের উপাদান পাই, মানে জৈব উপাদান পাই। এরা হচ্ছে বাস্তুতন্ত্রের যোগ হয়, এগুলোই বাস্তুতন্ত্রের জৈব উপাদান। তাহলে উদ্ভিদ এবং প্রাণী, উদ্ভিদ এবং প্রাণী যখন মারা যাবে তখন এই মৃতদেহটা হচ্ছে গিয়ে কি মাটির সাথে মিশে যাবে, এবং এই যে মিশে যাচ্ছে এই জড় উপাদানটা এক ধরনের জৈব বস্তু হিসেবে কাজ করবে, কারণ উদ্ভিদ এবং প্রাণী তো জীব ছিল। তাহলে তারা যখন মাটিতে মিশে যাবে তখন তারা এক ধরনের জৈব বস্তুর যোগান দিবে, এবং এই জৈব বস্তুর একটা বিশেষ নাম আছে, এই নামটা হচ্ছে হিউমাস। হিউমাস, তাহলে হিউমাস কি, হিউমাস হচ্ছে গিয়ে উদ্ভিদ এবং প্রাণী যখন হচ্ছে গিয়ে মারা যায় এবং তখন যে জড় বস্তুটা হচ্ছে বাস্তুতন্ত্রে যোগ হচ্ছে, তাদেরকে আমরা হিউমাস বলি। এই হিউমাসের মধ্যে বিভিন্ন ধরনের উপাদান আছে, যেমন ধরো যে উদ্ভিদটা মারা যে এই হিউমাসটা তৈরি হয়েছে, সেই উদ্ভিদের হচ্ছে গিয়ে কি বিভিন্ন কোষ টিস্যু, বা প্রাণীর ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি প্রাণীর কোষ টিস্যু, এগুলি সবই হচ্ছে গিয়ে কি হিউমাসের অন্তর এগুলি সবই হচ্ছে হিউমাসের অন্তর্ভুক্ত। এখন এই হিউমাসের মধ্যে আমরা হচ্ছে গিয়ে কি ইউরিয়া পাবো, উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্ন কোষ টিস্যু অঙ্গ, এগুলো হচ্ছে গিয়ে হিউমাসে পাবো। এবং এই হিউমাসটা আসলে আমাদেরকে কিভাবে সহায়তা করে দেখো। মাটির মধ্যে যখন এই উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহটা পচে এই হিউমাসটা তৈরি করবে, এই হিউমাসটা এক ধরনের জৈব সার হিসেবে কাজ করে। এবং মানে অনেক প্রাণী দেখা যায় তারা হচ্ছে গিয়ে কি হিউমাস সমৃদ্ধ মাটি হচ্ছে গিয়ে কি বেশি পছন্দ করে, কারণ এটা তাদের বেঁচে থাকার জন্য সহায়ক। আচ্ছা, এরপর অজৈব উপাদানের মধ্যে কি পাবো। অজৈব উপাদানের মধ্যে আমরা পাবো হচ্ছে গিয়ে কি, এটা আসলে আমাদের মনে রাখতে হবে যে জৈব উপাদানটা হচ্ছে জীব দেহ থেকে আসে। তাহলে জৈব উপাদানের মধ্যে আমরা কি পেলাম, আমরা পেলাম হচ্ছে গিয়ে কি হিউমাস, এরা হচ্ছে গিয়ে কি জীব দেহ থেকে আসে। আর এখানে অজৈব উপাদান থেকে আমাদের মনে রাখতে হবে জীব দেহ থেকে আসেনি, থেকে আসেনি। তাহলে এই অজৈব উপাদানের মধ্যে আমরা কি পাবো, এই অজৈব উপাদানের মধ্যে আমরা পাবো ক্যালসিয়াম, আমরা এখানে পাবো হচ্ছে গিয়ে কি পটাশিয়াম, আমরা এখানে কি পাবো, আমরা এখানে পাবো হচ্ছে লৌহ, আমরা এখানে পাবো হচ্ছে গিয়ে অক্সিজেন। তাহলে এই যে আমরা ক্যালসিয়াম, পটাশিয়াম, লৌহ, নাইট্রোজেন, তারপরে হচ্ছে গিয়ে কি অক্সিজেন, এরপরে হচ্ছে গিয়ে কি কার্বন ডাই অক্সাইড পেলাম, এরা সবাই কি, এরা সবাই হচ্ছে গিয়ে অজৈব বস্তু। ওকে,
আচ্ছা, এরপরে আমরা চলে যাই ভৌত উপাদান। ভৌত উপাদান মূলত আমাদের হচ্ছে গিয়ে কি ভূপৃষ্ঠের মানে জলবায়ু সংক্রান্ত বা আবহাওয়া সংক্রান্ত যারা আছেন, যেমন হচ্ছে গিয়ে কি যে উপাদানগুলো আছে তাদেরকেই আমরা ভৌত উপাদানের অন্তর্গত করি। এদের মধ্যে কি আছে? এদের মধ্যে আছে হচ্ছে গিয়ে তাপমাত্রা, তারপরে হচ্ছে জলীয় বাষ্প, বায়ু প্রবাহ, হ্যাঁ, সমুদ্র পৃষ্ঠের গভীরতা, সূর্যালোকের পরিমাণ, এরা সবাই হচ্ছে গিয়ে কি ভৌত উপাদান। তাহলে ভৌত উপাদানের মধ্যে কারা কারা ভৌত উপাদান, এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ভৌত উপাদানের মধ্যে আছে হচ্ছে গিয়ে কি সূর্যালোকের পরিমাণ, তারপরে হচ্ছে গিয়ে কি তাপমাত্রা, হুম, এরপরে হচ্ছে গিয়ে আরো আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে কি বায়ু প্রবাহ, তারপরে হচ্ছে গিয়ে জলীয় বাষ্প, এগুলো সবাই হচ্ছে গিয়ে কি ভৌত উপাদানের অন্তর্ভুক্ত। এখন আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এই জীব উপাদানটা। তাহলে জীব উপাদানের মধ্যে আমরা কি পাচ্ছি দেখো, আমরা এটা একটু টান দিয়ে যদি একটু নিচের দিকে নিয়ে আসি, এই জীব উপাদানগুলোকে আমরা আবার কতগুলো ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? কতগুলো ভাগের মধ্যে কি কি আছে? এই ভাগের মধ্যে আছে হচ্ছে গিয়ে কি উৎপাদক, খাদক এবং বিয়োজক। তাহলে দেখো টোটাল বাস্তুতন্ত্রের উপাদানকে প্রথমে আমরা তিনটা ভাগে ভাগ করছিলাম। কি কি? প্রথমে হচ্ছে জড় উপাদান, জীব উপাদান আর হচ্ছে গিয়ে কি ভৌত উপাদান। তাহলে জড় উপাদানকে আবার হচ্ছে গিয়ে কি জৈব এবং অজৈব দুই ধরনের বস্তুতে আমরা হচ্ছে গিয়ে কি ভাগ করি। আর জীব উপাদানকে আমরা হচ্ছে গিয়ে কি তিনটা ভাগে ভাগ করি। কি কি? উৎপাদক, খাদক এবং বিয়োজক। তাহলে উৎপাদক কারা? তুমি নাম শুনেই বুঝতে পারতেছো, যারা আসলে উৎপাদন করবে। এখন কি উৎপাদন করবে? এরা হচ্ছে গিয়ে কি নিজের খাদ্য নিজেই উৎপাদন করে। তাহলে উৎপাদক কারা? উৎপাদক হচ্ছে যারা স্বভোজী। স্বভোজী মানে কি? যারা নিজেকে খাবে না। স্বভোজী মানে হচ্ছে যারা নিজের খাবার নিজেই তৈরি করতে পারে, অর্থাৎ নিজের ভোজনের ব্যবস্থা নিজেই করে। আর আত্মভোজী হচ্ছে যে নিজেকে খাবে, বুঝছো? আচ্ছা, তারপরে হচ্ছে এদের মধ্যে উৎপাদকের মধ্যে আমরা কাদেরকে পাবো? উৎপাদকের মধ্যে আমরা পাবো হচ্ছে সকল উদ্ভিদ। তাহলে তুমি এটাকে বলতে পারো যে উদ্ভিদ কুল হচ্ছে গিয়ে কে উৎপাদকের অংশ, এবং উৎপাদকের মানে এরাই মূলত উৎপাদক। এখন এই যে স্বভোজী, এই স্বভোজীকে ইংলিশে বলা হয় কি জানো? ইংলিশে বলা হয় অটোট্রফি। অটো, যারা স্বভোজী তাদেরকে বলা হয় অটোট্রফ। আর এই টোটাল মানে সব মানে যারা হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে অটোট্রফি। এবং উদ্ভিদ কিভাবে এটা তৈরি করে? এই উদ্ভিদ হচ্ছে গিয়ে কি আমরা জানি যে উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে কার্বোহাইড্রেট জাতীয় খাবার তৈরি করে, এবং এই যে সালোক সংশ্লেষণের মাধ্যমে ও কার্বোহাইড্রেট জাতীয় খাবার তৈরি করতেছে, এটা কিন্তু যেমন তার নিজের খাদ্যের যোগান দিচ্ছে, ঠিক সেরকম সে হচ্ছে গিয়ে অন্যান্য প্রাণীর খাবারও যোগান দেয়। তাহলে উদ্ভিদ শ্রেণীরা হচ্ছে গিয়ে কি উৎপাদক। এবং এরা কেন উৎপাদক? কারণ এরা হচ্ছে গিয়ে নিজের খাবার নিজে তৈরি করতে পারে। কিভাবে তৈরি করে? সালোক সংশ্লেষণের মাধ্যমে তৈরি করে। কোন জাতীয় খাবার তৈরি করে? কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার তৈরি করে। এবং এই খাবার তৈরির সময় সে কিন্তু কি করবে? সে হচ্ছে গিয়ে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে, এবং মাটি থেকে সে গ্রহণ করবে পানি। এর পাশাপাশি তাকে সহায়তা করবে কে? তাকে সহায়তা করবে হচ্ছে গিয়ে সূর্যালোক। এবং এর মাধ্যমে সে কি তৈরি করবে? সে হচ্ছে গিয়ে শর্করা জাতীয় খাবার তৈরি করবে, এবং এই খাবার তৈরি করার সময় সে অক্সিজেন উৎপন্ন করবে, এবং এই অক্সিজেনটা পরিবেশে ছেড়ে দিবে, এবং সেই অক্সিজেনটাই পরবর্তীতে আমরা কি করবো? প্রশ্বাসের সাথে গ্রহণ করি। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে গিয়ে কি আমাদের উৎপাদক নিয়ে আলোচনা। এরপরে আমরা চলে যাই হচ্ছে গিয়ে খাদক নিয়ে। তাহলে এই যে খাদক, এই খাদককে আবার আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। তাহলে খাদকের মধ্যে আবার কতগুলো ভাগ আছে। কি কি ভাগ আছে? প্রথমেই হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। প্রথম শ্রেণীর খাদক, প্রথম শ্রেণীর খাদক। এরপরে আছে হচ্ছে গিয়ে কি দ্বিতীয় শ্রেণীর খাদক। দ্বিতীয় শ্রেণীর খাদক। আর সবশেষে আছে হচ্ছে গিয়ে কি তৃতীয় শ্রেণীর খাদক, বা অনেক সময় এদেরকে হচ্ছে গিয়ে সর্বোচ্চ খাদকও বলা হয়। তাহলে প্রথম শ্রেণীর খাদক কি কারা? দেখো, তুমি নাম শুনেই বুঝতে পারতেছো খাদক হচ্ছে গিয়ে কি মেনলি খাবে। তাহলে কি খাবে? তারা হচ্ছে উৎপাদককে খাবে। কারণ উৎপাদক ছাড়া তো আসলে খাওয়ার মতন আপাতত এখনো প্রথম মানে কারোর কেউ নাই। তাহলে উৎপাদক হচ্ছে গিয়ে কি করবে? খাবার তৈরি করবে, আর এই উৎপাদককে খাবে হচ্ছে গিয়ে প্রথম শ্রেণীর খাদক। তাহলে প্রথম শ্রেণীর খাদকের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এরা সরাসরি কি করে? এরা সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে।
দেখো এরা হচ্ছে খাদক, এবং খাদকের মধ্যে একদম প্রাইমারি লেভেলের খাদক। তাহলে এ কাকে খাবে? এ খাবে হচ্ছে কি উৎপাদককে বা উদ্ভিদকে। এবং যেহেতু এরা উদ্ভিদকে খাচ্ছে, অর্থাৎ ঘাস লতা পাতা, হ্যাঁ, শাকসবজি এদেরকে খাচ্ছে, তাহলে এদেরকে আমরা কি বলতে পারি? এদেরকে আমরা বলতে পারি তৃণভোজী। তাহলে একটু আগে আমরা দেখলাম যারা নিজের খাবার নিজে তৈরি করে তাদেরকে বলি স্বভোজী। স্বভোজীকে ইংলিশে বলা হয় অটোট্রফ। আর যারা তৃণভোজী তাদেরকে বলা হয় হার্বিভোরাস। হার্বিভোরাস। হার্বি কথাটা আসছে হার্বস থেকে। হার্বস মানে কি? ভেষজ উপাদান, বা এটা হচ্ছে কি যেগুলো উদ্ভিদ থেকে পাওয়া যায়। তাহলে যারা উদ্ভিদ বা এরকম ঘাস লতা পাতা খাচ্ছে তাদেরকে আমরা বলি হার্বিভোরাস। আচ্ছা, এখন এদের উদাহরণটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। উদাহরণে আমরা এখানে কি কি পাবো? আমরা এখানে পাবো হচ্ছে গিয়ে কি ফড়িং, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে কি, আচ্ছা, ফড়িং। তারপরে আমরা এখানে কি পাবো? এদের মধ্যে আমরা পাবো হচ্ছে গিয়ে কি মুরগি, এরপরে হচ্ছে গিয়ে কি গরু ছাগল। এরা সবাই হচ্ছে গিয়ে কি ডিরেক্ট উৎপাদকের উপর ডিপেন্ডেন্ট তাদের খাবারের জন্য। ওকে, আচ্ছা, এখন দেখো এদের মধ্যে হচ্ছে গিয়ে কি ফড়িং এর ভিতর স্পেশালি যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি ঘাস ফড়িং এর কথা। ওকে, আচ্ছা, তাহলে এরা গেল আমাদের প্রথম শ্রেণীর খাদক। এখন দ্বিতীয় শ্রেণীর খাদক কি? যে যারা এই প্রথম শ্রেণীর খাদককে খেয়ে থাকে। তাহলে প্রথম শ্রেণীর খাদক কারা ছিল? প্রথম শ্রেণীর খাদক ছিল হচ্ছে তৃণভোজীরা, যারা কি করবে? উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করবে। আর দ্বিতীয় শ্রেণীর খাদক হচ্ছে তারাই যারা প্রথম শ্রেণীর খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করবে। তাহলে এরা কাদেরকে খাবে? এরা খাবে হচ্ছে তৃণভোজীদের। তৃণভোজীদের কি করবে? খাদ্য হিসেবে গ্রহণ করবে। হিসেবে গ্রহণ করবে। ওকে, আচ্ছা, তাহলে এরা এদের মধ্যে আমরা এদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে। এদেরকে হচ্ছে গিয়ে কি আরেকটা নামেও ডাকা হয়, এদেরকে গৌণ খাদকও বলা হয়। তাহলে এরা হচ্ছে গিয়ে কি দ্বিতীয় শ্রেণীর খাদক অথবা গৌণ খাদক। এবং এরা কি? এরা হচ্ছে গিয়ে এক ধরনের মাংসাশী প্রাণী। এরা হচ্ছে মাংসাশী প্রাণী, কারণ দেখো এরা কিন্তু মাংস খেয়ে বেঁচে আছে। এরা কিন্তু মানে শাক লতা পাতা এগুলো খেয়ে বেঁচে না। এরা কি খাইছে? মাংস খাইছে। কোত্থেকে পাইছে? ওই যে প্রথম শ্রেণীর খাদককে খেয়েছে। তাহলে এরা হচ্ছে মাংসাশী প্রাণী। ওকে, আচ্ছা, সরি, আমি হচ্ছে গিয়ে ভুল বলছি একটা জিনিস, যে এরা মাংসাশী প্রাণী না। এরা হচ্ছে গিয়ে কি এদেরকে আমরা গৌণ খাদক বলবো। কেন? কারণ এরা হচ্ছে গিয়ে কি তৃণভোজীদের খেয়ে বেঁচে থাকবে। তাহলে এদের ক্ষেত্রে এদেরকে গৌণ খাদক বলা হয়। এবং অনেক সময় এদেরকে হচ্ছে গিয়ে কি মাংসাশী প্রাণীও বলা হয়। তবে একদম মাংসাশী প্রাণী আমরা হচ্ছে গিয়ে কি বেশি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি তৃতীয় শ্রেণীর খাদকদের। ওকে, আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে গিয়ে কি এরা মূলত গৌণ খাদক। এদেরকে তুমি মাংসাশী প্রাণীও বলতে পারো। এবং এদের উদাহরণ হিসেবে আমরা কি পাবো? যেমন হচ্ছে গিয়ে কি ব্যাং, তারপরে হচ্ছে গিয়ে কি শিয়াল, হ্যাঁ, এরপরে আছে হচ্ছে গিয়ে কি বাঘ। এরা সবাই হচ্ছে গিয়ে দ্বিতীয় শ্রেণীর খাদক। এরপরে আমরা পাবো তৃতীয় শ্রেণীর খাদক। এই তৃতীয় শ্রেণীর খাদক কাদেরকে খাবে? এরা হচ্ছে গিয়ে দ্বিতীয় শ্রেণীর খাদককে খাবে। এবং এরা দ্বিতীয় শ্রেণীর খাদককে খাচ্ছে, তাহলে দেখো এরাও কিন্তু ডিরেক্ট ঘাস লতা পাতা এগুলো খাচ্ছে না। এরা এরা মাংস খাচ্ছে। কাদের থেকে? দ্বিতীয় শ্রেণীর খাদক থেকে। তাই এদেরকে আমরা হচ্ছে গিয়ে কি মাংসাশী প্রাণীও বলতে পারি। এবং এদের আরেকটা নাম আছে, এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি সর্বোচ্চ খাদক। ওকে, সর্বোচ্চ খাদক। তাহলে দেখো আমরা পড়ছিলাম যে তৃণভোজীকে বলা হয় হার্বিভোরাস। মাংসাশী যারা প্রাণী আছে, যারা হচ্ছে গিয়ে কি মাংস খেয়ে বেঁচে থাকে, তাদেরকে আমরা বলি হচ্ছে কার্নিভোরাস। কার্নিভোরাস। এখন দেখো মানুষের কথা যদি চিন্তা করো, আমরা কিন্তু ঘাস লতা পাতাও খাই। আবার হচ্ছে গিয়ে কি আমরা মাছ মাংসও হচ্ছে গিয়ে খাই। তার মানে কি আমরা হচ্ছে গিয়ে সর্বভোগ। আমরা হচ্ছি সর্বভোগ। মানে কি আমরা হচ্ছে একসাথে তৃণভোজী প্লাস মাংসাশী। তৃণভোজী প্লাস মাংসাশী। তাহলে আমাদেরকে কি বলা হবে জানো? আমাদেরকে বলা হবে অমনিভোরাস। তাহলে অমনিভোরাস মানে কি? অমনিভোরাস মানে হচ্ছে সর্বভোগ। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে গিয়ে কি উৎপাদক খাদক। এরপরে আমরা চলে আসি ডিরেক্ট বিয়োজকে। তাহলে বিয়োজক কি? বিয়োজক হচ্ছে এরা হচ্ছে কি করবে? এরা হচ্ছে গিয়ে প্রথম শ্রেণীর খাদক এবং হচ্ছে গিয়ে কি দ্বিতীয় শ্রেণীর খাদক বলো বা হচ্ছে গিয়ে কি উৎপাদক বলো, এরা হচ্ছে গিয়ে কি যখন মারা যাবে তখন কি হবে? মাটির সাথে হচ্ছে গিয়ে মিশিয়ে ফেলার কাজ যারা করে, অর্থাৎ সেই সকল ব্যাকটেরিয়া ছত্রাক এবং অণুজীব, হ্যাঁ, যারা কি করবে? যারা হচ্ছে কি মৃতদেহকে পচাতে সহায়তা করে এবং মাটির সাথে মিশিয়ে দেয়,
তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো হচ্ছে বিয়োজক। তাহলে বিয়োজকের মধ্যে কি আছে? বিয়োজকের মধ্যে আছে হচ্ছে গিয়ে কি ব্যাকটেরিয়া, তারপরে হচ্ছে গিয়ে কি ছত্রাক। এদেরকে আমরা হচ্ছে গিয়ে কি বলতে পারি? এদেরকে আমরা বিয়োজক বলতে পারি। এরা কি হতে পারে? এরা খুবই ক্ষুদ্র জীব হতে পারে বা অণুজীবও বলা হয়। অণুজীব মানে হচ্ছে যারা একদম এতই ক্ষুদ্র যাদেরকে তোমার অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হবে। এবং এরা কি করবে? এরা হচ্ছে গিয়ে মৃতদেহ থেকে তাদের খাবারটা গ্রহণ করে এবং যখন এরা মৃতদেহকে খায় তখন এই মৃতদেহটা ধীরে ধীরে কি করবে? মাটির সাথে মিশে যাবে। তাহলে কোনো একটা জীব যদি মারা যায় তাকে মাটির সাথে মিশিয়ে ফেলতে সহায়তা করে কিন্তু এই বিয়োজক। আচ্ছা, তাহলে এগুলি গেল হচ্ছে গিয়ে কি আমার টোটাল বাস্তুতন্ত্র। এখন আমরা এটা তো পড়লাম হচ্ছে গিয়ে কি একটা মানে কি বলবো, নর্মাল একটা পরিবেশের বাস্তুতন্ত্র বা নর্মাল হচ্ছে গিয়ে কি একটা ডাঙার পরিবেশের বাস্তুতন্ত্র। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে কি পুকুরের বাস্তুতন্ত্র। তেমন কঠিন কিছুই না, জাস্ট হচ্ছে গিয়ে কি আমরা এতক্ষণ যা পড়লাম যে উৎপাদক থাকবে, তারপরে হচ্ছে গিয়ে কি প্রথম শ্রেণীর খাদক থাকবে, দ্বিতীয় শ্রেণীর খাদক থাকবে, হ্যাঁ, এরকম পুকুরের বাস্তুতন্ত্রের মধ্যেও কিন্তু সেম, জাস্ট তুমি মিলাবা যে এখানে আসলে উৎপাদকটাকে প্রথম শ্রেণীর খাদকটাকে, তৃতীয় শ্রেণীর খাদকটাকে, দ্বিতীয় শ্রেণীর খাদকটাকে। ওকে, এটাই আমাদের কাজ। তাহলে প্রথমেই আমরা আসবো কি উৎপাদকে। তাহলে উৎপাদক কি? উৎপাদক হচ্ছে আমরা যারা হচ্ছে গিয়ে কি উদ্ভিদ। এখন চিন্তা করো পানির মধ্যে কোন কোন উদ্ভিদ গুলো থাকবে? পানির ভিতরে আসলে খুব ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ থাকে, যেমন হচ্ছে গিয়ে কি কিছু শৈবাল, হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে কি কিছু জলজ উদ্ভিদ, হ্যাঁ, এবং ক্ষুদ্র ক্ষুদ্র কিছু উদ্ভিদ আমরা পানির মধ্যে পাই। এই ক্ষুদ্র উদ্ভিদগুলোকে কি বলা হয় জানো? এই ক্ষুদ্র উদ্ভিদগুলোকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। এখন কোনো কিছুর নামের মধ্যে যদি ফাইটো কথাটা থাকে, ঠিক আছে, ফাইটো বা ফাইটা এটা দিয়ে আসলে উদ্ভিদ বোঝানো হয়। ওকে, তাহলে ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে গিয়ে কি প্লাঙ্কটন দিয়ে বোঝানো হয় ক্ষুদ্র জীব, আর ফাইটো দিয়ে যদি উদ্ভিদ বোঝানো হয় তাহলে উদ্ভিদ প্লাঙ্কটন বা হচ্ছে গিয়ে ক্ষুদ্র ভাসমান উদ্ভিদকে আমরা কি বলি? ফাইটোপ্লাঙ্কটন। ওকে, আচ্ছা, এই ফাইটোপ্লাঙ্কটন গুলো হচ্ছে গিয়ে কি উৎপাদক হিসেবে কাজ করে কোথায়? পুকুরের বাস্তুতন্ত্রে। এরপরে আমরা ডিরেক্ট চলে আসি খাদকে। তাহলে খাদকের মধ্যে আমরা কি পাবো? প্রথম স্তরের খাদক। তাহলে প্রথম স্তরের খাদক কারা? যারা হচ্ছে গিয়ে কি এই ক্ষুদ্র প্লাঙ্কটন গুলোকে খেয়ে বেঁচে থাকবে বা এই শৈবাল গুলোকে খেয়ে বেঁচে থাকবে। এদের মধ্যে কি হতে পারে? এদের মধ্যে হতে পারে ভাসমান কিছু ক্ষুদ্র পোকা, তারপরে এখানে থাকতে পারে হচ্ছে গিয়ে কি মশা, হ্যাঁ, মশার সুকীট বলে একটা কথা আছে, মানে মশার যে বা মশা হচ্ছে গিয়ে কি মাত্র যে মশা হচ্ছে গিয়ে বাচ্চা দিচ্ছে বা ডিম দিচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে, তারাও কিন্তু কি করবে? এরকম উৎপাদকদের খেয়ে বেঁচে থাকে। এছাড়াও হচ্ছে গিয়ে কি অতি ক্ষুদ্র প্রাণী, এবং এই যে পানির মধ্যে থাকা অতি ক্ষুদ্র প্রাণীগুলোকে বলা হয় জুও প্লাঙ্কটন। এখন তুমি চিন্তা করো, জু এর মধ্যে তুমি কি দেখতে চাও? জু এর মধ্যে তুমি দেখতে চাও হচ্ছে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র, জুয়ের মধ্যে তুমি দেখতে চাও ক্ষুদ্র ক্ষুদ্র, মানে ক্ষুদ্র ক্ষুদ্র না বড় বড় প্রাণী। তাহলে জু দিয়ে আসলে কি বোঝানো হয়? প্রাণীর দিকে ফোকাস করা হয়। আর প্লাঙ্কটন হচ্ছে এমন ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী যারা হচ্ছে গিয়ে কি যারা হচ্ছে কি মাটির মধ্যে, যারা হচ্ছে কি যারা হচ্ছে গিয়ে পানির মধ্যে এরকম বসবাস করবে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে কি রুই আর হচ্ছে গিয়ে কি কাতলা, এরাও অনেক সময় কি করে? এরকম ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদকে খেয়ে বেঁচে থাকে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই দ্বিতীয় স্তরের খাদকে। তাহলে দ্বিতীয় স্তরের খাদকের মধ্যে আমরা কাদেরকে পাবো? দ্বিতীয় স্তরের খাদক হচ্ছে তারাই যারা এই ক্ষুদ্র পোকা মশা এদেরকে খেয়ে বেঁচে থাকবে, যেরকম হচ্ছে গিয়ে কি ছোট মাছ, তারপরে হচ্ছে গিয়ে কি ব্যাং, এরা। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে আসি তৃতীয় স্তরের খাদকে। তৃতীয় স্তরের খাদক কি? তৃতীয় স্তরের খাদক হচ্ছে যারা দ্বিতীয় স্তরের খাদক খাবে। এখানে আমরা তুলনামূলক বড় বড় মাছকে দেখবো, যেমন হচ্ছে গিয়ে কি শোল, তারপরে হচ্ছে গিয়ে কি বোয়াল, এরপরে হচ্ছে গিয়ে কি ভেটকি, তারপরে আছে হচ্ছে গিয়ে কি বক, এরপরে আরো কিছু বড় বড় অন্যান্য যে মাছগুলো আছে তারা কি করবে? তারা হচ্ছে কি এই ছোট মাছদেরকে খেয়ে বেঁচে থাকে। আর বিয়োজক হচ্ছে গিয়ে কি নর্মাল আমরা যেরকম বিয়োজক করছিলাম পুকুরের বাস্তুতন্ত্র এরকম বিয়োজক থাকবে, এবং বিয়োজকের মধ্যে আমরা কাদেরকে পাবো? আমরা পাবো হচ্ছে কি কি ছত্রাক এবং ব্যাকটেরিয়াকে। তাহলে আমাদের এমসিকিউর জন্য এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট যে কারা আসলে হচ্ছে গিয়ে কি কোন স্তরের খাদক, কারা আসলে হচ্ছে গিয়ে কি কারা আসলে বিয়োজক, কারা আসলে উৎপাদক হিসেবে কাজ করতেছে। ওকে, আর তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ফাইটো মানে হচ্ছে উদ্ভিদ। তাহলে আর প্লাঙ্কটন মানে কি? প্লাঙ্কটন মানে সবসময় মনে রাখবা প্লাঙ্কটন, প্লাঙ্ক
প্লাংটন। এই প্লাংটন মানে হচ্ছে ক্ষুদ্র জীব, ক্ষুদ্র জীব। ওকে। আর ফাইটো মানে হচ্ছে, ফাইটো মানে কি? ফাইটো মানে হচ্ছে উদ্ভিদ। ফাইটো মানে হচ্ছে উদ্ভিদ। তাহলে ফাইটোপ্লাঙ্কটন মানে কি? ফাইটোপ্লাঙ্কটন মানে হচ্ছে গিয়ে ক্ষুদ্র জীব, যেগুলো হচ্ছে গিয়ে মানে ক্ষুদ্র উদ্ভিদ, যেগুলো আমরা কোথায় পাচ্ছি? যেগুলো আমরা পাচ্ছি আমাদের পুকুরের বাস্তুতন্ত্রে। ওকে। এবং এরা উৎপাদক হিসেবে কাজ করে। আর জু হচ্ছে গিয়ে কি? চিড়িয়াখানার সাথে মিল সম্পন্ন। চিড়িয়াখানায় কি থাকবে? প্রাণী থাকবে। তাহলে জুও প্লাঙ্কটন মানে হচ্ছে ক্ষুদ্র প্রাণী। আর ফাইটোপ্লাঙ্কটনটা হচ্ছে গিয়ে কি? উৎপাদক। আর জুও প্লাঙ্কটনটা কি? প্রথম শ্রেণীর খাদক। ওকে। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা পড়লাম কি? বাস্তুতন্ত্র। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল বা খাদ্য শৃঙ্খল। ওকে। দেখো, প্রত্যেকটা খাদ্য শিকল লেখার সময় তোমাকে একটা ক্রম মনে রাখতে হবে, যে এই ক্রম অনুযায়ী আমরা খাদ্য শিকল গুলো লিখবো। সবার প্রথমে তুমি চিন্তা করো, সবার প্রথমে কে? সবার প্রথমে হচ্ছে উৎপাদক। উৎপাদক কি? যে নিজের খাবার নিজে তৈরি করতে পারে, যে কারো উপর ডিপেন্ডেন্ট না। এরপরে আমরা পাবো কি? এরপরে আমরা পাবো হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। প্রথম শ্রেণীর খাদক কারা? যারা হচ্ছে গিয়ে কি? খাবারের জন্য উৎপাদকের উপর নির্ভরশীল, যারা উৎপাদককে খাবার হিসেবে গ্রহণ করে। এরপরে আমরা পাবো কি? এরপরে আমরা পাবো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক। আচ্ছা, একটা খাদ্য শৃঙ্খল কি? যে এই যে একজন আরেকজনকে খেয়ে বেঁচে থাকতেছে, হ্যাঁ, এবং তাদের থেকে পুষ্টি উপাদান একজন থেকে আরেকজন স্থানান্তরিত হচ্ছে, এটাই যদি তুমি একটা ফ্লোচার্ট আকারে লিখো, সেটাকে আমরা হচ্ছে গিয়ে কি বলবো? এই যে একটা প্রবাহ, এই প্রবাহটাকেও আমরা, এই প্রবাহটাকে আমরা কি বলি? এটা কি আমরা বলি হচ্ছে খাদ্য শিকল। আচ্ছা, এরপর আমরা পাবো তৃতীয় স্তরের খাদক। এবং তৃতীয় স্তরের খাদককে যদি অন্য কেউ খায়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কি? সর্বোচ্চ স্তরের খাদক। সর্বোচ্চ স্তরের খাদক। এবং সবশেষে আমরা কি পাবো? সবশেষে আমরা পাবো হচ্ছে বিয়োজক। ওকে। আচ্ছা, তাহলে এখন দেখো, এখানে আমরা যদি চিন্তা করি যে এই ক্রম অনুযায়ী, আমি যদি চিন্তা করি যে একটা পুকুরের বাস্তুতন্ত্র আমি লিখবো, তাহলে আমি এটা লিখতে পারবো না। আমি জাস্ট উৎপাদকের মধ্যে আমরা এখানে কি লিখবো? উৎপাদকের মধ্যে মনে করো ফাইটোপ্লাঙ্কটন তুমি লিখলা, ফাইটোপ্লাঙ্কটন। হুম। তারপরে তোমাকে বলা হলো যে, তোমাকে এরকম বলা হলো যে একটা পুকুরের খাদ্য শিকল লিখবো, তাহলে তুমি এভাবে নিজেই বানিয়ে লিখতে পারবা। প্রথম শ্রেণীর খাদক হিসেবে তুমি এখানে কি লিখতে পারো? জুও প্লাঙ্কটন। ওকে, জুও প্লাঙ্কটন। এরপরে দ্বিতীয় শ্রেণীর খাদক হিসেবে তুমি এখানে কি লিখতে পারো? তুমি এখানে লিখতে পারো ব্যাঙ। হ্যাঁ, বা তুমি এখানে হচ্ছে গিয়ে ব্যাঙ লিখলা। এরপরে তৃতীয় স্তরের খাদক হিসেবে তুমি এখানে কি লিখলা? তুমি এখানে লিখলা ধরো হচ্ছে গিয়ে কি রুই, বা হচ্ছে গিয়ে কি বড় মাছ। হুম। এরপরে সর্বোচ্চ খাদক হিসেবে তুমি এখানে কি লিখতে পারো? তুমি এখানে ধরো শোল, শোল তো একটা বড় মাছ, এই জন্য লিখলা। বিয়োজক হিসেবে তুমি এখানে কি লিখবা? ছত্রাক বা ব্যাকটেরিয়া। তাহলেই কিন্তু একটা খাদ্য শিকল হয়ে গেল, তাই না? তাহলে তুমি নিজেই কিন্তু একটা খাদ্য শিকল এখন লিখতে পারো চেষ্টা করলে। আচ্ছা, এখন দেখো, এই খাদ্য শিকলটাকে আমরা আবার কতগুলো ভাগে ভাগ করি। কি কি? এক নম্বরে হচ্ছে শিকারজীবী খাদ্য শিকল। শিকারজীবী খাদ্য শিকল। শিকারজীবী খাদ্য শিকলকে আসলে আমরা কাদেরকে পাবো? এখানে দেখা যাবে যে এখানে কি হবে? এখানে হচ্ছে কি একজন আরেকজনকে শিকার করে খেয়ে থাকে। এবং দেখা যায় কি, যখন একটা ধাপ থেকে পরের ধাপে যাচ্ছ, প্রত্যেক ধাপে আকারে বড় হতে থাকতেছে। কিরকম? যেমন ধরো, প্রথম স্তরের খাদকের চাইতে দ্বিতীয় স্তরের খাদকটা আরো বড়, দ্বিতীয় স্তরের খাদকের চেয়ে তৃতীয় স্তরের খাদকটা হচ্ছে আরো বড়। তাহলে একটা খাদকের চাইতে আরেকটা খাদক যখন বড় হবে সাইজে, এবং একজন যখন আরেকজনকে শিকার করে হচ্ছে গিয়ে কে খাবে, তখন সেই ধরনের খাদ্য শিকলকে আমরা বলি শিকারজীবী খাদ্য শিকল। যেমন ধরো, আমি যদি আগের খাদ্য শিকলটার কথা বলি, হ্যাঁ, এই যে এটাই কিন্তু একটা শিকারজীবী খাদ্য শিকল। যেমন ফাইটোপ্লাঙ্কটনকে খাচ্ছে জুওপ্লাঙ্কটন, জুওপ্লাঙ্কটনকে আবার খাচ্ছে ব্যাং, ব্যাংকে আবার হচ্ছে গিয়ে কি শিকার করতেছে কে? বড় মাছ, তাকে আবার খাচ্ছে হচ্ছে গিয়ে কি? শোল। তাহলে এটা একটা শিকারজীবী খাদ্য শিকল হতে পারে। আচ্ছা, এরপরে আমরা 2 নম্বরে যেটা জানবো সেটা হচ্ছে পরজীবী খাদ্য শিকল। পরজীবী খাদ্য শিকল। ওকে।
তাহলে পরজীবী খাদ্য শিকল কারা? তুমি বুঝতে পারতেছো যে এখানে একটা পরজীবী থাকবে। পরজীবী কি? যে তার জীবনের জন্য আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। তাহলে পরজীবী প্রাণী এবং উদ্ভিদ যখন হচ্ছে গিয়ে কি অন্য একটা প্রাণীর দেহে বসবাস করে এবং সেই প্রাণী থেকে হচ্ছে গিয়ে কি করবে, নিজেরা নিজেদের খাবার শোষণ করে নেয়, তখন সেই জীবটাকে আমরা বলি পরজীবী। হ্যাঁ, এখন এটা একটা উদ্ভিদও হতে পারে, এটা একটা প্রাণীও হতে পারে। এবং এই খাদ্য শিকলের ক্ষেত্রে আমরা নর্মালি একটা খাদ্য শিকল বা একটা বাস্তুতন্ত্রের ক্ষেত্রে আমরা যখন লিখতে যাই, তখন আমরা খাদ্য শিকল যখন আমরা লিখতে যাই, আমরা প্রথমে উৎপাদক দিয়ে শুরু করি এবং এখানে শুরুতে কিন্তু উৎপাদক নাও থাকতে পারে। যেমন ধরো তোমাকে যদি আমি এখানে একটা হচ্ছে গিয়ে দেখাই, যেমন মানুষ, মানুষের থেকে কে খাচ্ছে? মানুষের থেকে খাচ্ছে হচ্ছে রক্ত মশা। ওকে, এবং এই মশা থেকে আবার কে খাচ্ছে? মশা থেকে আবার খাচ্ছে হচ্ছে গিয়ে ডেঙ্গু ভাইরাস। মানে ব্যাপারটা হচ্ছে, একটা ধরো এডিস মশা, এই এডিস মশাটা কি করতেছে? এই এডিস মশাটা ডেঙ্গু রোগের জীবাণু বহন করতেছে। তাহলে ডেঙ্গু কিন্তু একটা জীবাণু, ডেঙ্গু হচ্ছে একটা ভাইরাস। তাহলে এই ভাইরাসটা তার জীবনের জন্য কার উপর ডিপেন্ডেন্ট? মশাটার উপর ডিপেন্ডেন্ট, এডিস মশাটার উপর ডিপেন্ডেন্ট, এবং সে কিন্তু তার খাদ্য, পুষ্টি উপাদান সবই মশাটা থেকে গ্রহণ করতেছে। এবং এই মশাটা আবার কি, এই মশাটা আবার হচ্ছে গিয়ে মানুষের থেকে রক্ত শোষণ করে নিতেছে, কারণ এই রক্তটা তার খাদ্য, তারপর এ খাদ্য শোষণ করতেছে হচ্ছে মানুষের থেকে। তাহলে দেখো, এরা প্রত্যেকেই কিন্তু কি পরের ওপর ডিপেন্ডেন্ট, তাই না? এবং পরের ওপরে হচ্ছে গিয়ে কি আশ্রয় নিয়ে আছে, বা পরের ওপর ডিপেন্ডেন্ট সে বেঁচে আছে। এখন তুমি আমাকে বলতে পারো যে আপু, প্রথম যে খাদ্য শিকলটা বলছিলেন, হ্যাঁ, ওইটা শিকারজীবী খাদ্য শিকল, সেও তো, সেখানেও তো একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, তাই না? দেখা যায় যে হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, হ্যাঁ, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক, প্রত্যেকেই হচ্ছে গিয়ে কে একজন আরেকজনের সাথে রিলেটেবল, মানে একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। কিন্তু এখানে ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, দেখো ওইখানে কিন্তু উৎপাদক ছিল একজন, মানে একদম আলাদা, উৎপাদক কিন্তু কারো উপর ডিপেন্ডেন্ট না। আর এখানে সবসময় দেখবা যে ওইখানে কিন্তু একজন আরেকজনের গায়ের উপরে বসবাস করতো না, বা একজন আরেকজনের ভিতরে বসবাস করতো না। যেমন এখানে কিন্তু ডেঙ্গু ভাইরাসটা আছে মশার ভিতরে, ভিতরে বসবাস করে হচ্ছে গিয়ে কি মশা থেকে পুষ্টি উপাদান শোষণ করে নিতেছে। আবার মশাটা আবার হচ্ছে গিয়ে কি মানুষের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এবং এখানে আমরা কোনো উৎপাদক পাচ্ছি না। এটাই পরজীবী এবং শিকারজীবী খাদ্য শিকলের মধ্যে ডিফারেন্স। এরপর 3 নম্বরে আমরা কি পাবো? 3 নম্বরে আমরা পাবো হচ্ছে মৃতজীবী খাদ্য শিকল। মৃতজীবী খাদ্য শিকল। তাহলে মৃতজীবী খাদ্য শিকল কি? যে এটা মৃত দেহ থেকে শুরু হবে। তাহলে এটা মনে করো মৃতদেহ, এই মৃতদেহকে খাবে হচ্ছে গিয়ে কি ছত্রাক। হ্যাঁ, এবং এই যে ছত্রাক, এই ছত্রাককে আবার হচ্ছে গিয়ে কি খাবে? কেঁচো। তাহলে কোনো খাদ্য শিকল যদি মৃত কোনো জীব বা উদ্ভিদ থেকে হচ্ছে গিয়ে কি শুরু হয়, তাহলে সেই খাদ্য শিকলটাকে আমরা বলবো মৃতজীবী খাদ্য শিকল। আচ্ছা, এখন দেখো এই যে খাদ্য শিকল, এই খাদ্য শিকল গুলো, অনেকগুলো খাদ্য শিকল মিলে একটা কি গঠন করতে পারে? একটা খাদ্য জাল গঠন করতে পারে। তাহলে এই যে অনেকগুলো খাদ্য শিকল মিলে একটা খাদ্য জাল সৃষ্টি করলো, আমরা এখন একটা খাদ্য জাল দেখি। চলো দেখো, সবার প্রথমে মনে করো আমাদের এখানে একটা উৎপাদক থাকবে। তাহলে উৎপাদকের মধ্যে মনে করো শৈবাল আছে। এখন এই শৈবালকে কে খাচ্ছে? এই শৈবালকে খাচ্ছে হচ্ছে গিয়ে জুও প্লাঙ্কটন। প্লাঙ্কটন, এখন এই জুও প্লাঙ্কটনকে আবার কে খাচ্ছে? এই জুও প্লাঙ্কটনকে খাচ্ছে মনে করো একটা বড় মাছ। এখন জুও প্লাঙ্কটনকে একটা বড় মাছ খেলো, আবার ছোট মাছও তো এই জুও প্লাঙ্কটনকে খেতে পারে। মনে করো একটা ছোট মাছ হচ্ছে গিয়ে এই জুও প্লাঙ্কটনকে খেলো। ছোট মাছ কিন্তু আবার শৈবালকেও হচ্ছে গিয়ে কি খেতে পারে। এবং এই ছোট মাছকে আবার কে খাবে বলতো? এই ছোট মাছকে খাবে হচ্ছে বড় মাছ। এখন বড় মাছকে আবার কে খাবে? বড় মাছকে মনে করো ওই পুকুরটার উপর দিয়ে একটা বাজ পাখি উড়ে যাচ্ছে, সেই বাজ পাখি হচ্ছে বড় মাছটাকে খেলো। এখন বাজ পাখি কি সবসময় বড় মাছ খাবে? ও যখন ছোট মাছ পাবে তখন সে ছোট মাছকেও খেতে পারে। তাহলে দেখো এই জিনিসটা কিন্তু একজন আরেকজনের সাথে রিলেটেড, এবং এইটাকে আমরা অনেকগুলো হচ্ছে গিয়ে কি খাদ্য জালে ভাগ করতে পারি। কিরকম? যেমন ধরো এই যে প্রথমে হচ্ছে গিয়ে কি আছে, প্রথমে হচ্ছে গিয়ে কি শৈবাল, এই শৈবালকে খেলো কে? শৈবালকে খেলো জুও প্লাঙ্কটন, এবং এই জুও প্লাঙ্কটনকে খেলো বড় মাছ, এই বড় মাছকে খেলো আবার বাজ পাখি। এটা একটা খাদ্য শিকল হতে পারে। আবার মনে করো আরেকটা খাদ্য শিকল হতে পারে, শৈবালকে খেলো ছোট মাছ, ছোট মাছকে খেলো হচ্ছে গিয়ে কি বড় মাছ, এবং বড় মাছকে খেলো হচ্ছে বাজ পাখি। বা শৈবালকে খেলো হচ্ছে গিয়ে কি ছোট মাছ, ছোট মাছকে খেলো কে? ছোট মাছকে ডিরেক্ট খেলো বাজ পাখি। আবার শৈবালকে খেলো হচ্ছে গিয়ে কে?
জুওপ্লাঙ্কটন, জুওপ্লাঙ্কটনকে খেলো ছোট মাছ, ছোট মাছকে খেলো বড় মাছ, বড় মাছকে খেলো আবার কে, বাজ পাখি। তাহলে এরকম অনেকগুলো, প্রত্যেকে একজন আরেকজনের সাথে ইন্টারলিঙ্কড। ওকে, তাহলে দেখো এখানে হচ্ছে গিয়ে কি আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা হচ্ছে গিয়ে কি অনেকগুলো খাদ্য শিকল মিলে একটা কি পাই, খাদ্য জাল পেতে পারি। আচ্ছা এখন দেখো এই যে আমি একটু আগে কতগুলো খাদ্য শিকল বললাম, শিকারজীবী খাদ্য শিকল, পরজীবী খাদ্য শিকল, মৃতজীবী খাদ্য শিকল। এখন এখানে হচ্ছে গিয়ে কি এই খাদ্য শিকল গুলোর মধ্যে আমাদের মনে রাখতে হবে যে শিকারজীবী খাদ্য শিকল ছাড়া বাকি যে দুইটা খাদ্য শিকল আমরা পড়ছি, অর্থাৎ পরজীবী এবং মৃতজীবী খাদ্য শিকল, পরজীবী ও মৃতজীবী, এরা কিন্তু অসম্পূর্ণ। কেন? কারণ দেখো আমরা জানি যে প্রথমে হচ্ছে উৎপাদক থেকে শুরু হয়ে একদম হচ্ছে গিয়ে কে প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর খাদকের মাধ্যমে কি হবে, একদম হচ্ছে গিয়ে বিয়োজকে যে একটা খাদ্য শিকল শেষ হবে। কিন্তু আমরা দেখছি যে এখানে আসলে কি হয়েছে, এখানে আসলে শুরু হয়েছে হচ্ছে গিয়ে কে, কোথাও শুরু হয়েছে ডেঙ্গু ভাইরাস দিয়ে, কোথাও শুরু হয়েছে হচ্ছে গিয়ে কে মানুষ দিয়ে, অথবা হচ্ছে মৃতদেহ থেকে। তাহলে এরা কোনোটাই হচ্ছে গিয়ে কি আমাদের উৎপাদক থেকে স্টার্ট হয়নি। তাই এই খাদ্য শিকলটাকে আমরা বলতেছি অসম্পূর্ণ খাদ্য শিকল। আচ্ছা এখন দেখো এই যে খাদ্য শিকল, এই যে একজন আরেকজনকে খাদ্য হিসেবে গ্রহণ করতেছে, যখন সে খাদ্য হিসেবে গ্রহণ করতেছে তখন কি হচ্ছে বলতো, পুষ্টি উপাদানগুলো একজনের থেকে আরেকজনের ট্রান্সফার হচ্ছে। আমি যখন একটা হচ্ছে গিয়ে কি ধরো আমি এখন হচ্ছে গিয়ে কি কিছু শাক খেলাম, বা আমি হচ্ছে গিয়ে একটা মুরগি খেলাম, তাহলে মুরগির ভিতরে থাকা পুষ্টি উপাদানগুলো কি হয়েছে, আমার ভিতরে স্থানান্তরিত হয়েছে। এই মুরগিটা আবার এর আগে হচ্ছে গিয়ে কি বিভিন্ন ঘাস ধরো খাইছে, ঘাস তো আর মুরগি খায় না, ধরো আমি একটা গরু খাইলাম, তো এই গরুটা হচ্ছে গিয়ে কি করছে, এর আগে আবার হচ্ছে গিয়ে কি বিভিন্ন ঘাস টাস খাইছে এবং তার বডির মধ্যে হচ্ছে গিয়ে কি পুষ্টি ছিল। তাহলে হচ্ছে গিয়ে কি পুষ্টিটা কি হচ্ছে, প্রথমে হচ্ছে কি উৎপাদক থেকে গরুতে আসছে, গরু থেকে হচ্ছে গিয়ে কি আমার 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 কাছে গেছে, এবং আমি যখন মারা যাব এটা তখন বিয়োজকের মাধ্যমে মাটিতে মিশে যাবে। তাহলে এই যে পুষ্টি প্রবাহটা, এই পুষ্টি প্রবাহটা কিন্তু সবসময় আমাদের মনে রাখতে হবে যে এই পুষ্টি উপাদানটা কিন্তু হচ্ছে গিয়ে কি চক্রাকারে প্রবাহিত হয়। চক্রাকারে মানে কি, মনে করো প্রথমে হচ্ছে গিয়ে কি উৎপাদক, যেমন ধরো প্রথমে হচ্ছে উৎপাদক, উৎপাদককে আবার কি খেলো, উৎপাদককে খেলো হচ্ছে গিয়ে কি প্রথম শ্রেণীর খাদক, এরপরে প্রথম শ্রেণীর খাদককে কে খেলো, দ্বিতীয় শ্রেণীর খাদক। তাহলে এই যে পুষ্টি উপাদানটা উৎপাদক থেকে প্রথম শ্রেণীর খাদকে যাচ্ছে, সেখান থেকে দ্বিতীয় শ্রেণীর খাদকে যাচ্ছে, সেখান থেকে হচ্ছে গিয়ে কে তৃতীয় শ্রেণীর খাদকে যাচ্ছে, সেখান থেকে হচ্ছে গিয়ে কে বিয়োজকের মাধ্যমে কি হচ্ছে, বিয়োজকের মাধ্যমে এটা মাটিতে মিশে যাচ্ছে, এবং যখন মাটিতে মিশে যাচ্ছে মাটি থেকে পুষ্টি উপাদান গ্রহণ করতেছে আবার কে, উৎপাদক। তাহলে এই টোটাল জিনিসটা একটা সার্কেলের মতন। তাহলে এই যে সার্কেল, এই সার্কেলের জন্য এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কি পুষ্টি প্রবাহটা চক্রাকার। এবং এই পুষ্টি প্রবাহটা কিন্তু কি হবে জানো, পুষ্টি প্রবাহটা কিন্তু আর এটা আচ্ছা, পুষ্টি প্রবাহ নিয়ে আর কিছু বলার নেই, পুষ্টি প্রবাহটা চক্রাকার, তোমরা জাস্ট এতটুকু মনে রাখো। এরপরে আমরা চলে যাই শক্তির প্রবাহে। আচ্ছা শক্তি প্রবাহটা কি, আমাদের মনে রাখতে হবে যে বাস্তুতন্ত্রের ক্ষেত্রে, বাস্তুতন্ত্রের ক্ষেত্রে হচ্ছে শক্তির মূল উৎস, শক্তির মূল উৎস কি, মূল উৎস হচ্ছে সূর্য। কেন শক্তির মূল উৎস সূর্য, দেখো ওই যে আমি প্রথমে বলছিলাম যে সূর্যের আলোর উপস্থিতিতে পাতা কি করবে, ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাই অক্সাইড এবং পানি দিয়ে কি করবে, একটা শর্করা জাতীয় খাদ্য তৈরি করবে। তাহলে এই সূর্যের আলো থেকে কিন্তু কি হচ্ছে, পাতায় শক্তি যাচ্ছে। এবং যখন এই পাতাকে আবার ধরো হচ্ছে গিয়ে কি প্রথম শ্রেণীর খাদকরা যখন খাবে, তখন পাতা থেকে শক্তিটা চলে যাবে কি প্রথম শ্রেণীর খাদক। কিন্তু এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, পাতায় যতটুকু শক্তি সঞ্চিত আছে তার সবটুকুন কিন্তু প্রথম শ্রেণীর খাদকে যেতে পারে না। তার মধ্যে হচ্ছে গিয়ে কি দেখা যাবে যখন এক জায়গা থেকে শক্তিটা আরেক জায়গায় যাচ্ছে, তখন কিছু শক্তির অপচয় হবে, এবং দেখা যাবে কি মাত্র 10% শক্তি হচ্ছে গিয়ে কি প্রথম শ্রেণীর খাদকে যেতে পারে। আবার প্রথম শ্রেণীর খাদকের মধ্যে যতটুকু শক্তি গেছে তার মাত্র 10% হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদকে যাবে। এবং এই জিনিসটাকে হচ্ছে গিয়ে কি আমরা একটা ট্রফিক লেভেলের মাধ্যমে দেখাতে পারি, এরকম একটা পিরামিড আকৃতির
একটা ট্রফিক লেভেল আমরা আঁকি, এবং এখানে দেখা যায় সবচেয়ে নিচে থাকবে কে, সবচেয়ে নিচে থাকবে উৎপাদক, কারণ উৎপাদকের শক্তি সবচেয়ে বেশি, সে ডিরেক্ট সূর্যের আলো থেকে শক্তি গ্রহণ করে। এরপর প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক, সব শেষে হচ্ছে কি থাকবে, সর্বোচ্চ খাদক। তৃতীয় শ্রেণীর খাদক এবং সবশেষে হচ্ছে গিয়ে কি, সর্বোচ্চ খাদক। ওকে, তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে শক্তির প্রবাহের মধ্যে উৎপাদকটা হচ্ছে সবচেয়ে বড় একটা জায়গা জুড়ে আছে, তার মানে উৎপাদকের শক্তির পরিমাণটা সবচেয়ে বেশি, সেটা থেকে আরেকটু কমছে প্রথম শ্রেণীর খাদকটা, আরেকটু দ্বিতীয়, তারপরে হচ্ছে গিয়ে তৃতীয়, এভাবে হচ্ছে গিয়ে প্রত্যেকটা খাদকে যে শক্তির প্রবাহটা কমছে। এবং শক্তির প্রবাহ কখনো বিপরীতমুখী হতে পারে না, এমন কখনোই হবে না যে তৃতীয় শ্রেণীর খাদকটা হচ্ছে গিয়ে কি শক্তি গ্রহণ করছে প্রথম শ্রেণীর খাদক থেকে, ঠিক আছে? এবং এটা সবসময় একটা সিরিয়াল মেনটেন করে চলে। আচ্ছা, এবং এখানে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এটা সবসময় কি হবে, এটা সবসময় একমুখী, একমুখী, এবং এটা কখনোই বিপরীতমুখী হয় না। আচ্ছা, এরপরে আমরা চলে যাব ডিরেক্ট জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্যটা জাস্ট কি আমি একটু মুখে মুখে বলে দিই যে আমাদের বাস্তুতন্ত্র অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জীব আমরা দেখতে পাই। এক জায়গায় যে জীব আছে আরেক জায়গায় কি সেই সকল জীবই থাকবে না, ব্যাপারটা এরকম না। দেখা যায় যে তুমি হচ্ছে গিয়ে কি মরুভূমিতে যাদেরকে পাচ্ছ তাদেরকে তুমি কখনোই হচ্ছে গিয়ে কি সাইবেরিয়াতে পাবা না, তাহলে তীব্র শীতে এক ধরনের জীব বসবাস করতে সক্ষম। আবার মরুভূমির উত্তপ্ত গরমে হচ্ছে এক ধরনের জীব বসবাস করতে সক্ষম। তাহলে এই যে জীবের মধ্যে যে বৈচিত্র্য, এটাকেই আমরা বলি জীব বৈচিত্র্য। এবং এই জীব বৈচিত্র্য কিন্তু আমরা প্রজাতিগত জীব বৈচিত্র্য দেখতে পাই। প্রজাতিগত কি, যে সব প্রজাতি আসলে তো সব মানে প্রজাতির মধ্যে হচ্ছে গিয়ে এক ধরনের বৈচিত্র্য আমরা দেখতে পাবো। কিরকম, মনে করো তুমি মানুষ আমিও মানুষ, এখন তোমার শারীরিক গঠন আমার শারীরিক গঠন তো সেম না, তাহলে আমাদের মধ্যে কিছু বৈচিত্র্য আছে, এটাকে আমরা বলি প্রজাতিগত বৈচিত্র্য। এটাকে আমরা বলি প্রজাতিগত বৈচিত্র্য। এরপরে আবার দেখো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য আমরা দেখি কিরকম, যে মনে করো একটা বাস্তুতন্ত্রে যেই জীবগুলো আছে সেটা তো আসলে হচ্ছে কি কি সব জায়গায় সেম থাকবে না, যেমন পুকুরের বাস্তুতন্ত্র এবং এবং ডাঙার বাস্তুতন্ত্র, এই দুইটার মধ্যে হচ্ছে তফাৎ আছে। পুকুরের মধ্যে তুমি মাছ পাবা, ডাঙায় তো তুমি মাছ পাবা না। তাহলে এই যে একটা হচ্ছে গিয়ে কি বাস্তুতন্ত্রের মধ্যে আমরা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি ভ্যারিয়েশন এবং বৈচিত্র্য, এটাকে বলা হয় বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এবং আরেকটা আমরা দেখবো কি বংশগতীয় বৈচিত্র্য। বংশগতীয় বৈচিত্র্য, যে একই প্রজাতির মধ্যে হচ্ছে গিয়ে কি যে বৈচিত্র্যটা, সেটাকে আমরা বলি মূলত বংশগতীয় বৈচিত্র্য। আর প্রজাতিগত বৈচিত্র্য বা ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে যে বৈচিত্র্য, সেটাকে আমরা বলি প্রজাতিগত বৈচিত্র্য, বা এটাকে আমরা আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলতে পারি। এবং এই যে বাস্তুতন্ত্র, এই বাস্তুতন্ত্র কিন্তু পরিবেশে স্থিতিশীলতা বজায় রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাপারটা কিরকম, দেখো আমরা বারবার বলতেছি যে এই যে বড় মাছ ছোট মাছকে খাবে, হ্যাঁ, এবং এরা হচ্ছে গিয়ে আবার কেউ উৎপাদককে খাবে। এখন চিন্তা করো যদি একটা বনের বাস্তুতন্ত্রের কথা চিন্তা করে, এখানে উৎপাদক কি করবে, উৎপাদক হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেট জাতীয় খাবার তৈরি করে এবং নিজের খাবার সে নিজে তৈরি করতে পারে। এই উৎপাদকটা কি করলো, এই উৎপাদক থেকে খাদ্য গ্রহণ করলো হচ্ছে গিয়ে বনে থাকা হরিণ। তাহলে হরিণ হচ্ছে গিয়ে আমরা জানি যে হরিণ ঘাস টাস খায়। তো এখন এই হরিণকে আবার হচ্ছে গিয়ে কি মারার জন্য অনেকদিন ধরে প্ল্যানে ছিল একটা বাঘ, তাহলে হরিণ হয়ে গেল তার শিকারী। হরিণ বাঘটাকে হচ্ছে গিয়ে কি মেরে ফেললো। তাহলে বাঘটা সরি হরিণকে হচ্ছে গিয়ে কি হরিণ হচ্ছে গিয়ে কি এখানে শিকার, এবং এইখানে হচ্ছে শিকারী হচ্ছে গিয়ে বাঘ, এবং এখানে হচ্ছে গিয়ে কি বাঘটা কি করলো, হরিণটাকে মেরে ফেললো। তাহলে এই যে বাঘটা হরিণটাকে মেরে ফেললো, এরপর পরবর্তীতে হচ্ছে গিয়ে কি বাঘও আস্তে আস্তে একটা সময় মারা যাবে এবং বিয়োজকের মাধ্যমে সে মাটিতে মিশে যাবে। এখন চিন্তা করো যদি হচ্ছে গিয়ে কি হরিণের সংখ্যা অনেক বেশি, মানে উৎপাদক তো প্রচুর পরিমাণে আছে, তাহলে এই উৎপাদকদের খেয়ে হচ্ছে গিয়ে গিয়ে হরিণের সংখ্যা ধরো অনেক বেড়ে গেল, তাহলে একটা বনের মধ্যে দেখা যাবে কি চারিদিকে শুধু হরিণ আর হরিণ। তাহলে বাঘ কি করলো, হরিণটাকে খেয়ে হরিণের সংখ্যা কমায় দিল, তাহলে একটা ব্যালেন্স নিয়ে আসলো, তাই না? এবং হরিণ গুলো আবার কি করে, উৎপাদকদের খেয়ে উৎপাদকের পরিমাণের একটা ব্যালেন্স নিয়ে আসে। তাহলে এই জিনিসটাকেই হচ্ছে গিয়ে কি আমাদের জন্য এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, যে এভাবে হচ্ছে গিয়ে কি করে একটা
জীববৈচিত্র্যের মধ্যে বা বাস্তুতন্ত্র কি করতেছে, পরিবেশের ভিতরে একটা স্থিতিশীলতা রক্ষা করতেছে। আর এখন আমরা এই চ্যাপ্টারের লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক হচ্ছে গিয়ে পড়বো, যে এই যে বিভিন্ন জীব একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, একজনের সাথে আরেকজনের যে সম্পর্কটা, এই সম্পর্কটা আসলে কিরকম হয় এবং এই সম্পর্কের আসলে কতগুলো নাম এবং উদাহরণ আছে, এই জিনিসটাই আমরা পড়বো। এখন দেখো, তোমার সাথে তোমার বন্ধুর যেরকম সম্পর্ক, তোমার সাথে তোমার শত্রুর সম্পর্ক তো এরকম না, তাই না? বন্ধুর ক্ষেত্রে দেখা যায় কি, যে বন্ধুর ক্ষেত্রে আজকে হচ্ছে গিয়ে তুমি কোথাও যেতে চাচ্ছ, তুমি বন্ধুকে বললা যে আচ্ছা দোস্ত, আমি তো আসলে ওই জায়গায় যেতে চাইতেছি, কিন্তু আমার তো পকেটে সেরকম টাকা নেই। বন্ধু কি করবে? বন্ধুর কাছে টাকা থাকলে তোমাকে হেল্প করবে, তাই না? তাহলে আবার ধরো তুমি হচ্ছে গিয়ে কি পরবর্তীতে কোনো একদিন বন্ধু বিপদে পড়লে বন্ধুকে হেল্প করলা, এই যে দুইজনের মধ্যকার যে একটা সম্পর্ক এবং দুইজন একজন যে আরেকজনকে সহায়তা করতেছে, দুইজনই দুইজনের থেকে যে উপকৃত হচ্ছে, হ্যাঁ। এবং এই ঘটনাটাকে আমরা বলি ধনাত্মক আন্তঃক্রিয়া বা পজিটিভ আন্তঃক্রিয়া। তাহলে পজিটিভ আন্তঃক্রিয়ার মাধ্যমে কি হবে? দুইজনই দুইজনের থেকে উপকৃত হবে, পজিটিভ ইন্টারাকশন। আচ্ছা, পজিটিভ ইন্টারাকশন, এই পজিটিভ ইন্টারাকশনকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মিউচুয়ালিজম। মিউচুয়ালিজম মানে কি, তুমি কিছু দিবা আমি কিছু দিব, এরকম। মানে তুমি আমাকে সহায়তা করবা, তার বিনিময়ে আমিও তোমাকে সহায়তা করব। তাহলে দুইজনেই যদি উপকৃত হয় এবং দুইজনেই যদি হচ্ছে কি কি করবে, তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখি দুজনেই উপকৃত হবে। আচ্ছা, এরপর ধনাত্মক আন্তঃক্রিয়া মানে কি, যে একজন আরেকজন থেকে উপকার লাভ করবে। এমন না যে দুইজনকেই উপকার লাভ করতে হবে, হয়তো আমি উপকার লাভ করছি, আমি মানে তুমি, তোমার আবার হচ্ছে কি আমি তোমার থেকে কোনো একটা সুবিধা লাভ করলাম, কিন্তু আমার থেকে তোমাকে সেরকম কোনো সুবিধা দেই নাই। সুবিধা দেই নাই তার মানে এটা না যে আমি তোমার কোনো অসুবিধা করছি। আমি সুবিধা দেই নাই, যেমন আমি কোনো অসুবিধাও করি নাই। তাহলে এইটাকে আমরা বলি কমেন্সেলিজম। তাহলে কমেন্সিয়ালিজম জিনিসটা কি, যে এখানে হচ্ছে গিয়ে কি দুইজন যদি থাকে, তার মধ্যে একজন আরেকজনের উপকার করবে, কিন্তু আরেকজন থেকে সে কোনো উপকার লাভ করবে না। সে উপকার লাভ করলো না, ঠিক আছে, কিন্তু এমন না যে সে কোনো ক্ষতি লাভ করবে, ক্ষতিও লাভ করবে না, উপকারও লাভ করবে না। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে যে একজন শুধুমাত্র উপকৃত হচ্ছে, আরেকজন উপকৃত হচ্ছে না, কিন্তু তার মানে এই না যে আরেকজন কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। ব্যাপারটা হচ্ছে জাস্ট উপকৃত হচ্ছে না। তাহলে এই ধরনের ঘটনাকে আমরা বলি কমেন্সেলিজম। এরপরে আমরা পড়বো হচ্ছে ঋণাত্মক আন্তঃক্রিয়া। তাহলে পজিটিভ ইন্টারাকশন তো আমাদের শেষ, এরপরে আমরা পড়তেছি ঋণাত্মক আন্তঃক্রিয়া। এবং এই যে ঋণাত্মক আন্তঃক্রিয়া, এক্ষেত্রে দেখা যায় কি, যে একজন আরেকজনকে ক্ষতিগ্রস্ত করে এবং প্রত্যেকেই হচ্ছে গিয়ে কি নিজের কি করবে, নিজে তার খাদ্য মানে জোগাড় করতে চাইবে। এবং এখানে দেখা যায় কি, কার কি ক্ষতি হইলো আসলো গেল, এই জিনিসটা আসলে অত বেশি ইম্পর্টেন্ট না, তুমি নাম দেখেই বুঝতে পারতেছো এটা হচ্ছে কি কি নেগেটিভ আন্তঃক্রিয়া। এবং এই নেগেটিভ আন্তঃক্রিয়াকে আমরা আবার কতগুলো ভাগে ভাগ করতে পারি। প্রথমে আমরা চলে আসি শোষণ। এবং শোষণে আসলে আমার সবসময় হচ্ছে কি একটা জিনিস মনে পড়ে, সেটা হচ্ছে কি স্বর্ণলতা উদ্ভিদের কথা। এবং এই স্বর্ণলতা কি করবে, এই স্বর্ণলতা হচ্ছে গিয়ে কি প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে অন্য একটা উদ্ভিদের উপর ডিপেন্ডেন্ট। এবং দেখা যায় কি, সে হচ্ছে গিয়ে ওই উদ্ভিদটা থেকে হচ্ছে গিয়ে সূচের মতন তার এক ধরনের অঙ্গ আছে, সেটা প্রবেশ করিয়ে হচ্ছে গিয়ে কি করে বিভিন্ন ধরনের মানে পুষ্টি উপাদান শোষণ করে নেয় এবং এই উদ্ভিদকে সে অবলম্বন করে বেঁচে থাকে এবং তার আকর্ষি দিয়ে উদ্ভিদকে আঁকড়ে ধরে। তাহলে এটা হচ্ছে কি স্বর্ণলতার উদাহরণ গেল। এবং এখানে দেখো, আমাদের মনে রাখতে হবে যে শোষণের মধ্যে কি হবে, শোষণের ক্ষেত্রে সবসময় এদের একটা চোষক অঙ্গ থাকবে এবং এই চোষক অঙ্গের মাধ্যমে এ কি করবে, এ হচ্ছে যাই যার উপর ডিপেন্ড করে বেঁচে আছে, এবং তার থেকে কি করবে, তার থেকে পুষ্টি উপাদান শোষণ করে নেবে। আচ্ছা, দুই নাম্বারে আমরা পাবো কি, দুই নাম্বারে আমরা পাবো প্রতিযোগিতা। তাহলে প্রতিযোগিতা জিনিসটা আসলে কি, প্রতিযোগিতাটা হচ্ছে কি নির্দিষ্ট স্থানে ধরো আলো বাতাস পানি এই জিনিসগুলোর অনেক বেশি যদি সংকট থাকে, তাহলে
যে হচ্ছে গিয়ে কি এই সংকটে টিকে থাকতে পারবে, যে এটা থেকে হচ্ছে গিয়ে কি বেশি মনে করো হচ্ছে গিয়ে কি অভিযোজিত হতে পারবে, এবং প্রতিযোগিতায় যে হচ্ছে গিয়ে কি এই আলো বাতাস পানি এগুলো হচ্ছে গিয়ে কি লাভ করার সুযোগ পাবে, সেই হচ্ছে গিয়ে কি আলটিমেটলি টিকে থাকবে। তাহলে এটাকে আমরা বলতেছি কম্পিটিশন বা প্রতিযোগিতা। এবং লাস্টে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে কি অ্যান্টিবায়োসিস, এবং প্রত্যেকটার উদাহরণ তোমার পড়া লাগবে। আচ্ছা, এবং এই যে অ্যান্টিবায়োসিস, এবং এই অ্যান্টিবায়োসিস এর ক্ষেত্রে আমরা কি দেখবো, অ্যান্টিবায়োসিস এর ক্ষেত্রে আমরা দেখবো কি যে এই জায়গায় আগে আমরা যেরকম দেখছিলাম যে একজন আরেকজনের থেকে, প্রথমটা আমরা দেখলাম যে একজন আরেকজনের থেকে উপকৃত হবে, হ্যাঁ দুইজনে দুইজন থেকে উপকৃত হবে। আর আরেকটা আমরা করলাম কমেন্সালিজম, এখানে হচ্ছে উপকৃত না হলেও কখনো অপকার করবে না। এরপরে আমরা চলে আসছি ঋণাত্মক আন্তঃক্রিয়া, যেখানে শোষণ, সেখানে দেখলাম যে স্বর্ণলতা হচ্ছে অস্ট্রেলিয়া নামক চোষক অঙ্গ প্রবেশ করে পুষ্টি উপাদান শোষণ করে নেয়। প্রতিযোগিতার ক্ষেত্রে আমরা দেখবো যে কোনো নির্দিষ্ট স্থানে আলো বাতাস পানি যদি সংকট থাকে, তাহলে প্রতিযোগিতার মাধ্যমে জীবগুলো এগুলো সংরক্ষণ করে থাকে। এরপরে হচ্ছে অ্যান্টিবায়োসিস, একটি জীব প্রত্যেক যদি হচ্ছে গিয়ে সৃষ্ট জৈব রাসায়নিক উপাদানের কারণে অন্য জীবের বৃদ্ধি এবং বিকাশ বাধাগ্রস্ত হয়, তখন সেই জিনিসটাকে আমরা বলি অ্যান্টিবায়োসিস। অর্থাৎ এটা হচ্ছে গিয়ে কি একটা জীব থেকে হচ্ছে গিয়ে কি করছে, জৈব রাসায়নিক পদার্থ কালেক্ট করা হয়েছে, এবং সেটা যদি কোনো একটা হচ্ছে গিয়ে কি জীবের বৃদ্ধি এবং মানে মনে করো একটা জীব করতে কিছু জৈব রাসায়নিক পদার্থের হচ্ছে গিয়ে কি ক্ষরণ হয়েছে, এবং এটা যদি হচ্ছে গিয়ে কি অন্য জীবের বৃদ্ধি এবং বিকাশে হচ্ছে গিয়ে কি বাধা দেয়, তখন সেই ঘটনাটাকে আমরা বলবো অ্যান্টিবায়োসিস। এটাকে আমরা বলবো অ্যান্টিবায়োসিস। ওকে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি আমাদের উদাহরণ জানাটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা উদাহরণ শিখে নিব। তাহলে এই চ্যাপ্টারটা আমাদের হচ্ছে গিয়ে কি কমপ্লিট। এখন আমরা চলে যাব আমাদের সেকেন্ড চ্যাপ্টার। তাহলে দেখো সেকেন্ড চ্যাপ্টারে কি আছে, সেকেন্ড চ্যাপ্টারে আছে হচ্ছে গিয়ে জীব প্রযুক্তি। এখন দেখো প্রযুক্তি মানে আমরা জানি প্রযুক্তি মানে হচ্ছে গিয়ে যেটা সায়েন্সের সাথে রিলেটেড, তাই না? তোমরা হচ্ছে গিয়ে কি ইন্টার লাইফে আসতে দেখবা যে সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে কি যে রচনাটা আসে সেটা হচ্ছে গিয়ে কি মানব জীবনে বিজ্ঞান। এবং আমি ধরেই নিছিলাম যে আমার সময় হচ্ছে গিয়ে কি মানব জীবনে বিজ্ঞান আসবে, এবং আমি এটা এত সুন্দর করে গুছাই নিয়ে গেছিলাম, এবং আমি এটা খুব সুন্দর করে হচ্ছে গিয়ে কি লিখছিলাম। তাহলে এই বিজ্ঞানের সাথে কিন্তু প্রযুক্তি মানে ব্যাপারটা ওতপ্রোত ভাবে জড়িত। এবং এই যে প্রযুক্তি, এই প্রযুক্তি ব্যবহার করে আজকে যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের উন্নতি হচ্ছে, ঠিক সেরকম এই প্রযুক্তিটাকে কিন্তু আমরা বায়োলজিতেও ইউজ করতে পারি। আচ্ছা, দেখো জীব প্রযুক্তি বা যেটাকে ইংলিশে বলা হয় হচ্ছে গিয়ে কি বায়োটেকনোলজি, আমরা যখন প্রথম ক্লাসে হচ্ছে গিয়ে কি আচ্ছা, আমরা দেখো আমরা যখন হচ্ছে গিয়ে কে প্রথম কাজ প্রথম দিকের ক্লাসে আমরা হচ্ছে গিয়ে বলছিলাম যে আমরা হচ্ছে এরকম শব্দ ভেঙে ভেঙে পড়ার ট্রাই করব, এবং আমরা হচ্ছে গিয়ে কে ফলিত জীববিজ্ঞান ভৌত জীববিজ্ঞান এই জিনিসগুলোর নাম শুনছিলাম, তাই না? তাহলে যারা হচ্ছে গিয়ে কে ফলিত জীববিজ্ঞান বা যারা ভৌত জীববিজ্ঞান, তাদের জন্য হচ্ছে গিয়ে কি ভৌত জীববিজ্ঞানে আমি একটা চার্ট শিখাইছিলাম, বা আমি একটা হচ্ছে সরি চার্ট, আমি একটা ছন্দ বলছিলাম। ছন্দটা কি তোমরা কি বলতে পারবা, মনে আছে? ওই যে কাশেম বায়োলজিতে হচ্ছে গিয়ে জ্ঞানটা পায় তা দেখে আলমগীর হেসে মরে, এরকম আমরা হচ্ছে গিয়ে কি আহ আমরা এরকম একটা ছন্দ পড়ছিলাম না? আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের জাস্ট মনে রাখতে হবে যে বায়োটেকনোলজিটা কি। বায়োটেকনোলজি হচ্ছে ফলিত জীববিজ্ঞানের একটা শাখা, এবং এই যে এখানে বায়ো বায়ো দিয়ে বোঝানো হয় কি, বায়ো দিয়ে বোঝানো হয় হচ্ছে জীবন। আর টেকনোলজি কি, টেকনোলজি হচ্ছে প্রযুক্তি। আচ্ছা, এখন দেখো সর্বপ্রথম হাঙ্গেরির একটা প্রকৌশলীর নাম হচ্ছে কার্ল এরিকে, উনি প্রথম এই বায়োটেকনোলজি শব্দটা হচ্ছে গিয়ে প্রবর্তন করেন। উনি প্রথম বায়োটেকনোলজি শব্দটা প্রবর্তন করেন। তো এখন এরপরে বায়োটেকনোলজির অনেক বেশি হচ্ছে গিয়ে কি উন্নতি হয়েছে, এবং বিভিন্ন ধরনের বায়োটেকনোলজি এবং প্রযুক্তিগত উন্নয়নের জন্য বিভিন্ন জায়গায় আমরা এই প্রযুক্তিগুলো ইউজ করতে পারতেছি। এখন এই যে প্রযুক্তিগুলো আমরা ইউজ করতেছি, এর মধ্যে হচ্ছে কি কি দুইটা একদম
বহুল আলোচিত প্রযুক্তি আছে, জীব প্রযুক্তি, যার মধ্যে একটা হচ্ছে টিস্যু কালচার এবং আরেকটা হচ্ছে গিয়ে কি জিন প্রকৌশল। আমরা প্রথমে টিস্যু কালচার পড়বো এবং পরবর্তীতে আমরা জিন প্রকৌশল পড়বো। এখন দেখো, এই যে টিস্যু কালচার এবং জিন প্রকৌশল, এগুলোর আসলে উদ্দেশ্য কি? একটা টিস্যু থেকে অনেকগুলো টিস্যু করা, বা একটা ছোট্ট টিস্যু থেকে হচ্ছে গিয়ে কি একটা জীব তৈরি করা। তাহলে এই যে একটা টিস্যু থেকে হচ্ছে গিয়ে একটা টোটাল জীব তৈরি হয়ে যাবে, এই ঘটনাটাকে আমরা বলি টটিপটেন্সি। টটিপটেন্সি অর্থাৎ সব ধরনের কোষের ক্ষমতা থাকে না অন্যান্য যে কোনো কোষে কনভার্ট হওয়ার। দেখো, আমরা একটা জিনিস মনে রাখবো যে কোষগুলো বিভাজিত হয়ে একটা কোষ থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এরকম হচ্ছে গিয়ে গিয়ে কোষ সৃষ্টি করে, তাই না? তাহলে এই যে কোষগুলো বিভাজিত হচ্ছে, এই যে বিভাজিত হয়ে একটা বিরাট হচ্ছে গিয়ে একটা ছোট মাত্র কোষ থেকে পুরো একটা হচ্ছে গিয়ে বিরাট একটা গাছ সৃষ্টি হচ্ছে, তাহলে এটা মূলত কোষ বিভাজনের জন্যই সম্ভব হয়েছে। এখন এই যে কোষ বিভাজন করার ক্ষমতা, বা এই যে একটা কোষের হচ্ছে গিয়ে কি প্রয়োজনে যে কোনো কোষে কনভার্ট হয়ে যাওয়ার যে ক্ষমতা, বা একটা কোষ কেটে ফেললে সেখান থেকে হচ্ছে গিয়ে কি একটা ক্ষুদ্র অংশ নিয়ে প্রয়োজনীয় তুমি যদি পুষ্টি উপাদানে হচ্ছে গিয়ে কি দাও, তার যে একটা বৃদ্ধি এবং বৃদ্ধির পরবর্তীতে একটা সম্পূর্ণ বা একটা নতুন হচ্ছে গিয়ে কি জীব হিসেবে যে আবির্ভাব হওয়ার ক্ষমতা, এই ক্ষমতাটাকেই আমরা বলি হচ্ছে গিয়ে কি টটিপটেন্সি। এবং উদ্ভিদের বিভিন্ন জায়গায় টটিপটেন্ট স্টেম কোষ বলে এক ধরনের কোষ আছে, যে কোষগুলো হচ্ছে গিয়ে আমরা এই বায়োটেকনোলজিতে ইউজ করি, বা আমরা এই টিস্যু কালচারের মধ্যে ইউজ করব। ওকে, আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে টিস্যু কালচার করব। তাহলে টিস্যু কালচার আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা ছোট টিস্যু থেকে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টি করা, এটাই আমাদের টিস্যু কালচারের উদ্দেশ্য। তাহলে প্রথমে একটা ছোট উদ্ভিদ বা ছোট একটা গাছ, মানে একটা গাছের ছোট একটা অংশ আমাদের হচ্ছে গিয়ে কি প্রথমে চিহ্নিত করতে হবে। তাহলে এই জন্য প্রথম কাজ হচ্ছে গিয়ে কি আমাদের মাতৃ উদ্ভিদ নির্বাচন। মাতৃ উদ্ভিদ নির্বাচন। এখন তুমি চিন্তা করো, তুমি চাচ্ছ যে একটা গাছের অনেকগুলো চারা তৈরি করবে, এখন ওই গাছটা থেকে তো সম্ভব না। তখন তুমি কি করলা? ওই গাছটা জাস্ট নির্বাচন করলা, এবং গাছটা নির্বাচন করার সময় তোমার কি কি খেয়াল রাখতে হবে, যে এই গাছের কোনো রোগ আছে নাকি। হ্যাঁ, এবং এই যে আমি একটা রোগ মুক্ত একটা স্বাস্থ্যবান একটা হচ্ছে গিয়ে কি করব, একটা মাতৃ উদ্ভিদ নির্বাচন করব। এই মাতৃ উদ্ভিদটাকে আমরা বলবো এক্স প্ল্যান্ট। এটাকে আমরা বলবো এক্স প্ল্যান্ট। এখন এই মাতৃ উদ্ভিদটা আমি একটা ছোট অংশ কাটলাম, হ্যাঁ, আমি কেটে একটা নির্বাচন করছি। এখন এটাকে তো আমার বাঁচাইতে হবে। বাঁচানোর জন্য এর জন্য আমার কি করতে হবে? একটা আবাদ মাধ্যম তৈরি করতে হবে, যেখানে আমি হচ্ছে গিয়ে কি করতে পারবো, এটাকে বাঁচাতে পারবো। তাহলে আবাদ মাধ্যম তৈরি, এখন বাঁচানোর জন্য তোমার কি করতে হবে, যে ও আসলে মাটির নিচে বা গাছের যেরকম একটা অনুকূল পরিবেশে থাকতো, সেরকম একটা অনুকূল পরিবেশ ক্রিয়েট করতে হবে। তাহলে এই অনুকূল পরিবেশ আমি কিভাবে ক্রিয়েট করব? উদ্ভিদের বৃদ্ধির জন্য যে সকল পুষ্টি উপাদান দরকার, হ্যাঁ, খনিজ পুষ্টি, ভিটামিন, তারপর ফাইটো হরমোন, সুক্রোজ, এগুলো হচ্ছে গিয়ে কি করতে হবে? এগুলো এই আবাদ মাধ্যমে দিতে হবে। প্লাস আবাদ মাধ্যমে মোস্ট ইম্পর্টেন্ট একটা উপাদান দিতে হবে, সেটা হচ্ছে গিয়ে আগার। আগার যদি দেই, তাহলে আগার আবার মাধ্যমটা জমে যাবে, এবং জমে যাওয়ার কারণে এর মধ্যে সহজেই অন্যান্য কোনো ধরনের পোকা মাকড় বলো বা ধুলাবালি, এগুলো হচ্ছে গিয়ে কি হতে পারবে না, জমা হতে পারবে না। এবং এই আবাদ মাধ্যমটাকে হচ্ছে গিয়ে প্রয়োজনীয় পুষ্টি উপাদান এবং আগার সরবরাহ করার পরে এটাকে কি করতে হবে? এটাকে জীবাণু মুক্ত করতে হবে। দেখো, তুমি প্রথমে একটা এক্সপ্লান্ট বা একটা মাতৃ উদ্ভিদ হচ্ছে গিয়ে কি নির্বাচন করলা, এরপরে তুমি কি করলা? ভিডিও কি বলবো, তুমি হচ্ছে মাতৃ উদ্ভিদ নির্বাচন করলা, এরপরে তুমি কি করলা? এই মাতৃ উদ্ভিদটাকে একটা আবাদ মাধ্যম তৈরি করলা। এই আবাদ মাধ্যমের মধ্যে তুমি একদম কি বলবো, পরিবেশের অনুকূল একটা টেম্পারেচার, অনুকূল একটা হচ্ছে গিয়ে কি চাপ, সবকিছু দিয়ে আবাদ মাধ্যম তৈরি করলো। এরপর আবাদ মাধ্যমকে জমাট বাঁধানোর জন্য তুমি এগার ইউজ করলা। এখন এই আবাদ মাধ্যম তৈরি করার জন্য তোমার যে এই এতবার আবাদ মাধ্যম ধরা লাগছে, হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে কি বিভিন্ন ভাবে হচ্ছে গিয়ে কি তুমি আবাদ মাধ্যমের সংস্পর্শে এসেছো, এই টোটাল জিনিসটাকে একটা কি করতে হবে? জীবাণু মুক্ত করতে হবে। জীবাণু মুক্ত করার জন্য হচ্ছে গিয়ে কি করতে হবে? জীবাণু মুক্ত আবাদ করার জন্য হচ্ছে প্রথমে গ্লাভস পরে নিতে হবে, এবং ঢাকনা কি করতে হবে? প্রথমে জীবাণুমুক্ত আবাদটাকে আমরা কি করব, মানে আবাদটাকে প্রথমে আমরা কি করবো? একটা অটোক্লেভ যন্ত্রে দিব, এবং এই অটোক্লেভ যন্ত্রের ক্ষেত্রে একটা নির্ধারিত টেম্পারেচার আছে, যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। টেম্পারেচার, চাপ। তাহলে অটোক্লেভ যন্ত্রে 121 ডিগ্রি সেলসিয়াসে 15 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ টেম্পারেচার
স্কোয়ার ইঞ্চ টেম্পারেচারে টোটাল 20 মিনিট রেখে কি করতে হবে, জীবাণুমুক্ত করতে হবে। আচ্ছা, জীবাণুমুক্ত করার পরে আমার জীবাণুমুক্ত করা শেষ, আমি প্রথমে যে মাতৃ উদ্ভিদ নির্বাচন করে সেখান থেকে ছোট্ট একটা হচ্ছে গিয়ে কি অংশ সংরক্ষণ করেছিলাম, এই ছোট্ট অংশটাকে আমি আবাদে দিয়েছি, আবাদ দিয়ে আবাদকে জীবাণুমুক্ত করেছি, আমি রেখে দিয়েছি। কিছুদিন পরে দেখা যাবে ওই আবাদের মধ্যে একটা ক্যালাস সৃষ্টি হয়েছে। ক্যালাস কি, মনে করো আমি এরকম ছোট্ট একটা হচ্ছে গিয়ে কি এরকম ছোট্ট একটা টিস্যু সংরক্ষণ করে দিচ্ছি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে টিস্যু, এর মধ্যে হচ্ছে কি এরকম আবাদ মাধ্যম আছে। এখন এই টিস্যুটা কি করলো, এই টিস্যুটা সরি এটা এটা একটা কোষ মনে করো, এই কোষটা কি করলো, অনিয়ন্ত্রিত ভাবে এরকম হচ্ছে গিয়ে কি বিভাজিত হওয়া স্টার্ট করলো। তাহলে এই যে বিভাজিত হওয়া স্টার্ট করলো, এই বিভাজিত হওয়ার পরে যে একটা কোষের হচ্ছে গিয়ে কি গুচ্ছ তৈরি হয়, এটাকেই আমরা বলি হচ্ছে গিয়ে কি ক্যালাস। তাহলে এরকম একটা ক্যালাস সৃষ্টি হলো। তারপরে কি হবে, তারপর আমি চাচ্ছি যে এরকম ছোট একটা ক্যালাস বা হচ্ছে একটা চারার মতন তো তৈরি হয়েছে। এখন এটার আমার কি দরকার, এটার একটা মূল হইলেই এটা পূর্ণাঙ্গ একটা চারা হয়ে যাবে। তখন আমরা হচ্ছে গিয়ে কি মূল উৎপাদনের জন্য এক ধরনের মাধ্যম আছে, সেই মূল উৎপাদক মাধ্যমে আমরা এটাকে স্থানান্তর করব। ওকে, তারপরে কি হবে, মূল চলে আসবে। মূল যদি চলে আসে তার মানে এটা একটা পরিপূর্ণ চারা গাছ। তখন এই চারা গাছটা মাটিতে রোপণ করলেই কি হয়ে যাবে, মাটিতে রোপণ করলেই হচ্ছে গাছ হয়ে যাবে। এখন দেখো এই টোটাল জিনিসটা ছিল হচ্ছে কি টিস্যু কালচারের ধাপ। এখন এই যে টিস্যু কালচার, এই টিস্যু কালচারের আসলে আমাদের লাভ কি, এই টিস্যু কালচারের এই টিস্যু কালচারের উপকারিতাটা আসলে কি, দেখো প্রথমত এই যে আমি আবাদ মাধ্যমটাকে জীবাণু মুক্ত করতেছি, হ্যাঁ বারবার হচ্ছে কি জীবাণু মুক্ত করলাম, এরপরে হচ্ছে কি একটা নির্ধারিত পরিবেশ সৃষ্টি করলাম, তাহলে এই টোটাল জিনিসটা করার মাধ্যমে কি হবে, আমরা একটা ভাইরাস মুক্ত চারা পাবো। ভাইরাস মুক্ত চারা পাবো। এখন মনে করো কোনো একটা উদ্ভিদের ক্ষেত্রে কি হয়েছে, কোনো ধরনের হচ্ছে বীজ সৃষ্টি হয় না, তার মানে হচ্ছে গিয়ে কি হবে, এই উদ্ভিদটা একটা সময় বিলুপ্ত হয়ে যাবে। তাহলে এই বিলুপ্ত প্রায় উদ্ভিদটাকে আমরা হচ্ছে গিয়ে কি সংরক্ষণের জন্য এরকম টিস্যু কালচার করতে পারি। টিস্যু কালচারের মাধ্যমে আমি এরকম অনেক উদ্ভিদ তৈরি করলাম, তার মানে একটা বিলুপ্ত হয়ে গেলেও সমস্যা নেই, আমার অনেক এরকম উদ্ভিদ আছে। এছাড়া হচ্ছে গিয়ে কি যে সকল ভ্রূণে হচ্ছে গিয়ে কি শস্য থাকে না, তাদের জন্য ভ্রূণ কালচার করা হয়। তারপরে হচ্ছে গিয়ে কি যাদের যৌন জননাঙ্গ অনুপস্থিত বা যাদের হচ্ছে গিয়ে কি অনেক জননাঙ্গ অনুপস্থিত, তখন হচ্ছে গিয়ে কি করা হবে, তখন হচ্ছে গিয়ে এরকম টিস্যু কালচারের মাধ্যমে এদের বংশবৃদ্ধি করা হবে। এখন তোমার বইতে অনেক উদাহরণ আছে, তুমি জাস্ট একটা জিনিস মনে রাখবা, ফুল সংক্রান্ত, ফুল সংক্রান্ত সকল উদাহরণ টিস্যু কালচারের অন্তর্ভুক্ত। আচ্ছা, টিস্যু কালচারের অন্তর্ভুক্ত। এছাড়াও আমাদের একটু মনে রাখতে হবে যে বাদাম, কলা, পাটের চারা, বেলের চারা এবং আলু, এগুলো টিস্যু কালচার। এর বাইরে যত শস্য যা কিছু আছে সব হচ্ছে গিয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অন্তর্গত। ওকে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং যদিও এখন আমরা পড়িনি, তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, তো আমরা জানি যে আমাদের হচ্ছে গিয়ে কি ক্রোমোজোম, কোষের ভিতরে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতরে কি আছে, ক্রোমোজোম আছে। তাহলে এই যে নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোম গুলো কি করবে, এই ক্রোমোজোম গুলো ডিএনএ ধারণ করবে, তাই না? তার ডিএনএ ভিতরে কি আছে, ডিএনএ ভিতরে আছে হচ্ছে গিয়ে জিন। এবং এই যে ডিএনএ ভিতরে জিন আছে, এই জিনের কারণেই কি, এই জিনের কারণে হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে কি দেখা যায়। এবং এই জিন, তুমি যখন হচ্ছে গিয়ে কি একটা মা থেকে যখন একটা শিশু জন্ম হচ্ছে, তখন হচ্ছে গিয়ে কি মায়ের থেকে শিশুটা হচ্ছে গিয়ে কি 23টা ক্রোমোজোম পায়, বাবা থেকে 23টা ক্রোমোজোম পায়। তাহলে এই যে ক্রোমোজোম পাচ্ছে, এই ক্রোমোজোমের ভিতরেই কি আছে, ডিএনএ, এবং তার ভিতরে আছে জিন। তাহলে এই ক্রোমোজোমের ভিতরে যেহেতু জিন আছে, এবং জিন হচ্ছে কি আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ
নিয়ন্ত্রণ করে। তাই এই জিনটা হচ্ছে গিয়ে কি করতে হবে, এই জিনটাকে আমরা হচ্ছে গিয়ে যদি মডিফাই করতে পারি তাহলে আমরা আমাদের বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবো বা চেঞ্জ করতে পারবো। এখন যাদের মধ্যে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিটা ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় হচ্ছে গিয়ে কি রিকম্বিনেন্ট ডিএনএ বা জিএমও, হ্যাঁ, জেনেটিক মডিফাইড অর্গানিজম। ওকে, আচ্ছা এখন দেখো এই যে মানুষের অন্ত্রে বেশ কিছু হচ্ছে গিয়ে কি ব্যাকটেরিয়া বসবাস করে, ঠিক আছে। এখন এই যে ব্যাকটেরিয়া বসবাস করে তার মধ্যে একটা ব্যাকটেরিয়া হচ্ছে ইকোলাই। এই ব্যাকটেরিয়ার উপরে গবেষণা করে হচ্ছে গিয়ে কি মানে এই যে ইকোলাই ব্যাকটেরিয়া, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ক্ষেত্রে এই ইকোলাই ব্যাকটেরিয়াটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখন আমি এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা আসলে করবো কিভাবে এবং করে আসলে আমাদের লাভ কি হবে, দেখো এই যে অনেক জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির মাধ্যমে দেখা যায় কি আমরা একটা জীবের মধ্যে একটা আমূল পরিবর্তন আনতে পারি। আমরা একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে কি জীবের ভিতর ট্রান্সফার করতে পারি। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা যে বিশেষ বৈশিষ্ট্যটাকে হচ্ছে গিয়ে কি ট্রান্সফার করতে চাই সেই বিশেষ বৈশিষ্ট্যটাকে হচ্ছে গিয়ে কি করতে হবে, মানে বিশেষ বৈশিষ্ট্যের জন্য হচ্ছে গিয়ে কি আমরা যেই হচ্ছে গিয়ে কি কাঙ্ক্ষিত যে জিন, এই জিনটাকে আমরা হচ্ছে গিয়ে কালেক্ট করবো। মানে আমি চাচ্ছি একটা বিশেষ বৈশিষ্ট্য অন্য একটা জীবে যাইতে। তাহলে প্রথমে যে জীবটা হচ্ছে গিয়ে কি যে জীবটার মধ্যে এরকম বিশেষ বৈশিষ্ট্য আছে ওটাকে আমরা বলতেছি দাতা। এই দাতা থেকে আমরা কি করব, কাঙ্ক্ষিত জিনের ডিএনএ নিব। ওকে, তাহলে আমার কাঙ্ক্ষিত জিনের ডিএনএ নেওয়া শেষ। এখন দেখো এই যে জিনের বাহক, এই বাহকটাকে আমার নির্বাচন করতে হবে। মনে করো এটা হচ্ছে গিয়ে কি একটা জিন মানে একটা ডিএনএ ছিল, তার থেকে একটু আমি কেটে নিছি। তাহলে এই যে আমি কেটে নিয়েছি এই কাটা অংশটা এখন আমরা কি করতে হবে, আমার হচ্ছে গিয়ে একটা বিশেষ ধরনের এনজাইমের মাধ্যমে, হ্যাঁ, এনজাইমের মাধ্যমে হচ্ছে গিয়ে কি এই যে জিনটা, এই জিনটার নির্দিষ্ট অংশটা হচ্ছে গিয়ে কি কেটে ফেলা হয়েছে এবং কাটা অংশটা পরবর্তীতে কি করা হবে, পরবর্তীতে অন্য একটা, এখন দেখো আমি এখানে এরকম একটা বৃত্তাকৃতির এরকম গোল কেন আঁকছি তোমরা কি বলতে পারবা? এটা বৃত্তাকার কেন? এটা বৃত্তাকার কারণ এটা হচ্ছে প্লাজমিড এবং প্লাজমিড হচ্ছে গিয়ে কি বৃত্তাকার ডিএনএ। তাহলে বৃত্তাকার ডিএনএ কে আমরা বলি কি প্লাজমিড। তাহলে এই যে বৃত্তাকার প্লাজমিড থেকে আমরা হচ্ছে গিয়ে কি কাঙ্ক্ষিত জিনটা সংরক্ষণ করলাম, এই কাঙ্ক্ষিত জিনটাকে সংগ্রহ করলাম, এই কাঙ্ক্ষিত জিনটাকে কি করতে হবে পরবর্তীতে একটা এনজাইমের মাধ্যমে, হ্যাঁ, এটাকে কি করতে হবে, এটাকে হচ্ছে গিয়ে যে হচ্ছে গিয়ে গ্রহিতা, সেই গ্রহিতার যে হচ্ছে গিয়ে কি আছে, গ্রহিতার না, ঠিক এটাকে আমরা হচ্ছে গিয়ে প্লাজমিডকে আমরা হচ্ছে গিয়ে কি করব পরবর্তীতে একটা অন্য একটা ভালো হচ্ছে গিয়ে কি ডিএনএ তে স্থানান্তর করব। তাহলে যখন স্থানান্তর করব তখন দেখা যাবে কি যে আগের বৈশিষ্ট্যের পাশাপাশি নতুন প্লাজমিড আসার কারণে নতুন কিছু বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে অ্যাড হচ্ছে। এখন এই যে নতুন বৈশিষ্ট্যগুলো অ্যাড হচ্ছে এবং এই যে আমরা বারবার বলতেছি প্লাজমিড 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 তো বৃত্তাকার ডিএনএ তোমরা হচ্ছে গিয়ে জানো, তাই না? তাহলে এই যে প্লাজমিড, এই প্লাজমিডটা কি করতেছে, এই প্লাজমিডটা হচ্ছে গিয়ে একদম বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করবে কারণ প্লাজমিডের ভিতর জিন আছে। আমি যেই বৈশিষ্ট্যটা চাচ্ছি, আমার নতুন একটা হচ্ছে গিয়ে কি উদ্ভিদ বলো বা নতুন একটা প্রাণী নিয়ে আসছি, এর মধ্যে হচ্ছে গিয়ে একটা বিশেষ বৈশিষ্ট্য দরকার। তাহলে এই বিশেষ বৈশিষ্ট্যটার জন্যই আমি হচ্ছে গিয়ে কি এই জীব প্রযুক্তিটা হচ্ছে বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা আনতেছি বা এটার প্রয়োজন। এখন এই যে জীব প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তাহলে এটার মাধ্যমে আমি কি করলাম, আমি এখন এই প্লাজমিডটাকে স্থানান্তর করে দিলাম। হ্যাঁ, এখন স্থানান্তর করার পরে এই টোটাল জিনিসটা, হ্যাঁ, এই রিকম্বিনেন্ট ডিএনএ, তাহলে আগে দেখো আগে ওর যে ডিএনএ ছিল তার সাথে নতুন একটা ডিএনএ এসে যুক্ত হয়েছে, তাই এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো রিকম্বিনেন্ট ডিএনএ।
তাহলে এই যে রিকম্বিনেন্ট ডিএনএ, এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে পরবর্তীতে আমরা কি করব, গ্রাহক কোষে প্রবেশ করাবো, অর্থাৎ যার মধ্যে আমি ওই কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যটা যাচ্ছি টোটাল জিনিসটা তার বডির ভিতরে হচ্ছে গিয়ে প্রবেশ করাবো। বডির ভিতরে প্রবেশ করালে পরবর্তীতে দেখা যাবে কি যে এই জিনটা একটা জিন থেকে দুইটা, দুইটা থেকে চারটা এরকম হচ্ছে, এবং পরবর্তীতে সেই হচ্ছে গিয়ে যে বৈশিষ্ট্যটা আমি চাচ্ছিলাম সেই বৈশিষ্ট্যটাই প্রকাশ করতেছে। এখন যার মধ্যে এই জীব প্রযুক্তিটা আমি চালালাম তাকে আমরা বলবো হচ্ছে জিএমও। জিএমও কি? জিএমও হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তাহলে জেনেটিক্যালি আমি মডিফাই করলাম, তাই এটাকে বলা হবে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তাহলে এগুলো আমাদের এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এটাকে আমরা হচ্ছে গিয়ে কি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বলি, বা এদেরকে হচ্ছে গিয়ে কি ট্রান্সজেনিক হচ্ছে বলা হয়, বা এদের আরেকটা নাম হচ্ছে ট্রান্সজেনিক। ওকে, তাহলে আমরা এখান থেকে কি জানলাম যে প্রথমে হচ্ছে গিয়ে কে আমাদের, আমরা হচ্ছে গিয়ে একটা দাতা জীব থেকে যার বৈশিষ্ট্যটা আমি অন্য একটা জীবের মধ্যে ট্রান্সফার করতে যাচ্ছি, দাতা জীব থেকে কাঙ্ক্ষিত জিন সহ ডিএনএ অণুটাকে পৃথক করব। এরপরে এটাকে আমরা কি করব, এটাকে আমরা হচ্ছে গিয়ে একটা ব্যাকটেরিয়ার প্লাজমিড বা ডিএনএ মধ্যে স্থাপন করব। এটা আমার যদি কাঙ্ক্ষিত জিন হয়, এটাকে আমি হচ্ছে একটা ব্যাকটেরিয়ার প্লাজমিডের মধ্যে স্থানান্তর করলাম, এই ব্যাকটেরিয়াটা বাহক হিসেবে কাজ করবে, এবং পরবর্তীতে কি করবে, এটাকে হচ্ছে গিয়ে কে নরমালি কাটার জন্য এক ধরনের এনজাইম থাকে যেটাকে আমরা বলি রেস্ট্রিকশন এনজাইম বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। পরবর্তীতে এটাকে হচ্ছে গিয়ে কি ব্যাকটেরিয়ার গায়ে লাগানোর জন্য এক ধরনের এনজাইম থাকে যেটাকে আমরা বলি লাইগেজ। লাইগেজ সবসময় এরকম লাগানোর কাজ করে, জোড়া লাগানোর কাজ করবে। ওকে, এখন এই টোটাল জিনিসটাকে আমরা কি করব, একটা ব্যাকটেরিয়ার বডিতে স্থানান্তর করব। ব্যাকটেরিয়ার বডিতে স্থানান্তর করলে আমার লাভ কি হবে, ব্যাকটেরিয়ার বডিতে স্থানান্তর করলে ব্যাকটেরিয়া যখন হচ্ছে গিয়ে কি তার কোষ বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করতে থাকবে, তখন এটার অটোমেটিক ক্লোনিং হবে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এরকম অনেকগুলো কপি তৈরি হবে। এবং এই কপিগুলো পরবর্তীতে যখন এই টোটাল জিনিসটার অনেকগুলো কপি তৈরি হবে, এই কপিগুলো পরবর্তীতে কালেক্ট করার মাধ্যমে আমরা কি করব, কালেক্ট করার মাধ্যমে আমরা যেই কাঙ্ক্ষিত জীবে হচ্ছে গিয়ে কে চাচ্ছি সেই কাঙ্ক্ষিত জীবের মধ্যে হচ্ছে গিয়ে এটাকে স্থানান্তর করে দিতে পারবো। আচ্ছা, এখন দেখো এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা আসলে কখনো মানুষে করা হয় না। কেন? মানুষের যদি করা হইতো তাহলে দেখা যেত যে মানুষ হচ্ছে গিয়ে কি মানুষ মানে বাচ্চা হওয়ার আগে এরকম বাবা মা হচ্ছে গিয়ে ডাক্তারের কাছে যে বা বিজ্ঞানীদের কাছে যে অর্ডার দিত যে আমার বাচ্চাকে এরকম চাই, আমাকে এরকম বানাই দিবেন। হ্যাঁ, কার থেকে থেকে জিন আনবেন সেটা আমি জানি না, এরকম বানাই দিবেন। তাহলে এই জিনিসটা হইলে এরকম হইতো না যে ধরো আইনস্টাইনের মতন কেউ চাইতো আমার বাচ্চা আইনস্টাইনের মতন হোক, এখন সবাই চাইতো তার বাচ্চা আইনস্টাইনের মতন হোক। তাহলে এই জিনিসটা আসলে রিয়েল লাইফে মানুষের ক্ষেত্রে অতটা প্রযোজ্য নয়। তবে এটা আমরা বিভিন্ন ধরনের শস্যর ক্ষেত্রে আমরা দেখি যে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিটা ব্যবহার করে হচ্ছে গিয়ে অনেক উন্নত প্রজাতির হচ্ছে গিয়ে বিভিন্ন শস্য হচ্ছে বা ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে, যার মধ্যে একটা নাম তোমরা প্রায় শুনবা, সেটা হচ্ছে বিটি। বিটি মানে কি? বিটি মানে হচ্ছে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। থুরিনজিয়েন্সিস। আচ্ছা, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস আসলে কি? ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস হচ্ছে গিয়ে একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার জিন যখন হচ্ছে গিয়ে জেনেটিক্যালি কোনো একটা শস্যের ভিতরে প্রবেশ করানো হবে, তখন সেটাকে আমরা নাম দিতে পারি এরকম বিটি কর্ন। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে কি বিটি কটন। ওকে, কটন মানে হচ্ছে তুলা, কর্ন মানে কি ভুট্টা। তাহলে এটা করলে আসলে আমাদের লাভ কি? দেখা যায় কি যখন এই ব্যাসিলাস থুরিনজিয়াসিস ব্যাকটেরিয়ার একটা জিন এই কর্নের মধ্যে বা কটনের মধ্যে হচ্ছে কি স্থানান্তর করা হয়েছে, তখন এরা বিভিন্ন ধরনের কীট পতঙ্গের বিরুদ্ধে প্রতিরোধক্ষম, অনেক কীট পতঙ্গের বিরুদ্ধে এরা হচ্ছে গিয়ে কাজ করতে পারে। এবং অনেক কীট পতঙ্গ বলতে মূলত লেপিডো
টেরা নামক বা কলিওপটেরা নামক এক ধরনের ক্ষতিকর কীটপতঙ্গ আছে। এই ক্ষতিকর কীটপতঙ্গের বিরুদ্ধে এরা কাজ করে। নরমালি দেখা যায় তো যে নরমাল যে তুলা বা নরমাল যে ভুট্টা, এরা কি হতো, এরা হচ্ছে গিয়ে ওই কলিওপটেরা বর্গের কোন পতঙ্গ যদি এদেরকে হচ্ছে আক্রমণ করতো তখন এরা মারা যেত। কিন্তু যখনই আমি এটাকে বিটি কটন বা বিটি কর্নে রূপান্তর করলাম, তখন দেখা গেছে যে এই ক্ষতিকর কীটপতঙ্গের বিরুদ্ধে এরা কাজ করতে পারে কার্যকরী। হ্যাঁ, এবং এদের এই ক্ষতিকর কীটপতঙ্গ এদের কোনো ক্ষতিই করতে পারবে না। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা হচ্ছে গিয়ে কি ভাইরাল কোড প্রোটিনের জিন স্থানান্তরের মাধ্যমে টমেটো মোজাইক ভাইরাস, তারপরে হচ্ছে গিয়ে কি টোবাকো মোজাইক ভাইরাস, এই ধরনের ভাইরাস প্রতিরোধী তামাক উদ্ভাবন করা হচ্ছে গিয়ে সম্ভব হচ্ছে। এছাড়া হচ্ছে গিয়ে কি জিনগত পরিবর্তনের মাধ্যমে এমন এমন হচ্ছে গিয়ে কি ফসল উদ্ভাবন করা সম্ভব হচ্ছে যারা কি করতে পারতেছে, যারা হচ্ছে গিয়ে অনেক বেশি খরা সহিষ্ণু, অনেক বেশি খরা সহিষ্ণু। তুমি দেখো এখন যেই গরমটা পড়তেছে, এই গরমে টিকে থাকার জন্য সব গাছে দেখা যায় যে আমাদের ছাদে অনেক গাছ আছে, প্রচুর পানি দিতে হয়, ডেইলি হচ্ছে 3-4 বার করে পানি দেওয়া লাগে। তাহলে যদি এরকম খরা সহিষ্ণু একটা জাত আমরা উদ্ভাবন করতে পারি বা গাছের মধ্যে এমন কোন জিন হচ্ছে গিয়ে স্থানান্তর করতে পারি যারা এরকম হচ্ছে গিয়ে অনেক বেশি তাপমাত্রায় বেঁচে থাকতে পারবে, তাহলে এটা আমাদের জন্য ভালো। ঠিক সেরকম আগাছা সহিষ্ণু বলেও হচ্ছে গিয়ে কি বেশ কিছু প্রজাতি উদ্ভাবন করা হয়েছে। আগাছা সহিষ্ণু কারা? আগাছা সহিষ্ণুর মধ্যে হচ্ছে গিয়ে আমরা বেশ কিছু হচ্ছে গিয়ে কি ভুট্টা, সয়াবিন, হ্যাঁ, ক্যানোলা, এদের মধ্যে হচ্ছে গিয়ে কি আগাছা সহিষ্ণু এরকম জিন আমরা দিয়েছি, যার ফলে হচ্ছে গিয়ে কি দেখা গেছে যে এরকম আগাছা, তারপর পোকামাকড়, এগুলো হচ্ছে গিয়ে কি এদের কোনো ক্ষতি করতে পারতেছে না। এবং আরো ইম্পর্টেন্ট যেটা আমাদের জন্য সেটা হচ্ছে গিয়ে কি দেখো আমরা নর্মালি মাছে ভাতে বাঙালি, তাই না? আমরা মেইনলি কি খাই? ভাত খাই। এখন চিন্তা করো, ভাত তো মূলত কার্বোহাইড্রেট, প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। এখানে কি সেরকম ভিটামিন থাকে? ভিটামিন থাকে না। এখন চিন্তা করো যে দীর্ঘদিন যাবত তুমি ভাত খাইছো, এরকম শাকসবজি খাও নাই, দেখা গেছে তোমার বিভিন্ন ভিটামিনের অভাব আছে। এরকমই একটা ভিটামিন কি? ভিটামিন এ, যার অভাব হইলে কি হবে? যার অভাব হলে রাত কানা হবে। তো এখানে কি হয়েছে যে জাপানের একজন বিজ্ঞানী দেখলেন যে এরকম হচ্ছে গিয়ে দীর্ঘদিন যাবত ভাত বা রাইস খাওয়ার জন্য তাদের হচ্ছে গিয়ে এরকম রাতকানা রোগ হয়ে যাইতেছে। তাহলে এই রাতকানা রোগ হওয়ার কারণে কি হইলো, রাতকানা রোগ হওয়ার কারণে হচ্ছে এরা রাতে দেখতে পাচ্ছে না। তো তখন তারা চিন্তা করলো যে আচ্ছা, তাহলে ভাত তো খাওয়া কেউ বাদ দিতেছে না, তাহলে যদি চালের মধ্যেই আমরা ভিটামিন এ জিন হচ্ছে স্থানান্তর করে দেই, তো তখন হচ্ছে গিয়ে কি সে চালের মধ্যে ভিটামিন এ প্লাস হচ্ছে গিয়ে কি ফেরাস বা হচ্ছে গিয়ে কি লোহার জিন বা আয়রনের জিন হচ্ছে গিয়ে কি স্থানান্তর করলো। এবং এই স্থানান্তর করার ফলে একটা চাল উদ্ভাবন হলো, যে চালটাকে কি বলা হয় জানো? সুপার রাইস। তোমার বইতে হয়তো বা বলা হয়েছে যে এটা উদ্ভাবন করার চেষ্টা করা হচ্ছে বা প্রচেষ্টা অব্যাহত আছে, কিন্তু এটা অলরেডি হয়ে গেছে। এবং এই সুপার রাইসটা খেলে কি হবে? ভাত খাওয়ার মাধ্যমে একেবারেই আয়রন এবং ভিটামিন এর চাহিদা পূরণ হবে। এছাড়া দেখো বিভিন্ন ধরনের প্রাণীর ক্ষেত্রেও হচ্ছে গিয়ে কি এটা করা হয়। যেমন ধরো প্রাণীর ক্ষেত্রে যেমন আমরা গরুর থেকে কি পাই? গরুর দুধ আমরা খেয়ে থাকি, তাই না? এবং গরুর দুধের ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি আমিষের পরিমাণ বৃদ্ধি করার জন্য প্রোটিন সি নামক এক ধরনের জিন হচ্ছে গিয়ে কি স্থানান্তর করা হয়েছে। এছাড়া দেখো ভেড়া থেকে হচ্ছে আমরা পশম হচ্ছে গিয়ে লাভ করি, তাই না? তো ধারণা একটা জিনিস দেখা গেছে যে ভেড়া যদি ক্লোভার ঘাস খায়, এবং ক্লোভার ঘাসের মধ্যে অনেক বেশি সালফার থাকে, এই ঘাসটা যদি ভেড়া খায় তাহলে ভেড়ার পশমের মান অনেক উন্নত হয়। তো দেখা গেল কি ক্লোভার ঘাসের মধ্যে যে সালফার তৈরি জিন আছে, এই জিনটা যদি হচ্ছে ভেড়ার মধ্যে স্থানান্তর করা হয়, তখন দেখা যাবে ভেড়ার পশমের বা ভেড়ার লোমের গুণগত মান অনেক বেশি উন্নত হয়েছে। তাহলে এটাও কিন্তু এখন করা হচ্ছে। এছাড়া মাছের ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি দেখা যায়, মাছের ক্ষেত্রে বিভিন্ন ধরনের গ্রোথ হরমোন, আমরা হরমোন নিয়ে পড়ছিলাম তাই না? আমাদের যেরকম গ্রোথ হরমোন আছে, মাছের ক্ষেত্রে যদি আমরা গ্রোথ হরমোন প্রয়োগ করি তাহলে মাছের অনেক বেশি বৃদ্ধি হবে। ঠিক সেরকম আমরা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা চিকিৎসা ক্ষেত্রেও ইউজ করতে পারি। চিকিৎসা ক্ষেত্রে কিভাবে? দেখো আমরা জানি যে ডায়াবেটিস রোগীর জন্য হচ্ছে গিয়ে কি ইনসুলিন লাগে, তাই না? এখন দেখো এই ইনসুলিনটা হচ্ছে গিয়ে কি মানব দেহে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর হচ্ছে গিয়ে কি বিটা কোষ থেকে তৈরি হয়। এখন এই বিটা কোষ থেকে যদি আমি ইনসুলিন তৈরির জিনটা স্থানান্তর করে একটা ব্যাকটেরিয়ার মাধ্যমে অনেক কপি তৈরি করতে পারি, তাহলে আমি কৃত্রিম ভাবে ইনসুলিন তৈরি করতে পারবো। এবং এই কৃত্রিম ইনসুলিন পরবর্তীতে কি করবে? যাদের ডায়াবেটিক রোগী আছে তাদের ইনসুলিনের চাহিদা মেটাবে। তাহলে এটা আমরা করতে পারি। এছাড়া দেখো আমরা বলছিলাম যে আমাদের হচ্ছে কি কি
গ্রোথ হরমোন হচ্ছে কি কি গ্রোথে কাজ করে। তাহলে এরকম গ্রোথ হরমোনটাকে যদি আমরা হচ্ছে গিয়ে কি এভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আলাদা করতে পারি এবং পরবর্তীতে এই গ্রোথ হরমোনকে যদি আমরা বাণিজ্যিকভাবে উৎপাদন করতে পারি, তাহলে যে মানুষগুলো আসলে খাদ্য তাদের জন্য এই গ্রোথ হরমোনটা চিকিৎসার কাজে ইউজ করা যাবে। এছাড়া দেখা যায় কি পরিবেশ সুরক্ষায়ও আমাদের এই জীব প্রযুক্তি ব্যবহার করা হয় কিরকম, যে দেখো আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের শিল্প কারখানায় অনেক বর্জ্য উপাদান তৈরি হচ্ছে। এই বর্জ্য উপাদানটা যাতে দ্রুত হচ্ছে গিয়ে কি মিশে যায় মাটির সাথে, বা দ্রুত হচ্ছে গিয়ে কি এটাকে আমরা যদি ডিজলভ করে ফেলতে পারি বা পরিশোধন করতে পারি, তাহলে আমাদের জন্য ভালো। এই জন্য এক ধরনের ব্যাকটেরিয়া আবিষ্কার করা সম্ভব হয়েছে, যেই ব্যাকটেরিয়াকে আমরা বলি হচ্ছে গিয়ে কি সিউডোমোনাস। ঠিক আছে, সিউডোমোনাস। এই সিউডোমোনাস ব্যাকটেরিয়া গুলো কি করে, এই তেল তারপরে হচ্ছে হাইড্রোকার্বন এদেরকে দ্রুত নষ্ট করে ফেলে, দ্রুত এদেরকে মিশিয়ে ফেলে, ডিজলভ করে ফেলে। যার কারণে পরিবেশ হচ্ছে গিয়ে কি করে, পরিবেশটা হচ্ছে গিয়ে মানে পরিবেশ দূষণটা হচ্ছে গিয়ে কি হয়, দূষণটা রক্ষা হয়। তাহলে বায়োটেকনোলজির মধ্যে মূলত আমরা টিস্যু কালচারের ক্ষেত্রে কি কি ধাপ আছে, ধাপগুলো তাকে এক্সপ্লেন বলা হয়। আবাদ মাধ্যমের ক্ষেত্রে কত টেম্পারেচার দরকার, হ্যাঁ, এবং আবাদ মাধ্যমকে জীবাণু মুক্ত করার জন্য অটোক্লেভে আমরা কত টেম্পারেচার দিব। আবাদ মাধ্যমের ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি আমরা বিভিন্ন ধরনের হরমোন ইউজ করি, অ্যাগার ইউজ করি, ভিটামিন ইউজ করি। এই জিনিসগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে গিয়ে কি আবাদ মাধ্যমের পরে কোন ধাপটার পরে কোন ধাপ, এটা তোমাদের জানতে হবে। যে তোমাকে দিতে পারে যে নিচের কোনটি টিস্যু কালচারের ধাপ সমূহের সঠিক ক্রম। প্রথমে মাতৃ উদ্ভিদ নির্বাচন, তারপরে দিয়ে দিল জীবাণু মুক্ত আবাদ প্রতিষ্ঠা, তাহলে তো হইলো না। মাতৃ উদ্ভিদ নির্বাচন, তারপরে আবাদ মাধ্যম তৈরি, তারপরেই না আবাদকে আমি জীবাণু মুক্ত করবো। তাহলে এই ক্রমটা আমাদের মনে রাখতে হবে। তারপর টিস্যু কালচারের ক্ষেত্রে কি কি উদাহরণ আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কি কি উদাহরণ আছে, এই জিনিসটা আমরা এই চ্যাপ্টার থেকে এতটুকু মনে রাখলে আমাদের জন্য এনাফ। এরপরে আমরা দেখি যে আমরা আগের যে চ্যাপ্টারটা পড়ছিলাম, হ্যাঁ, আগের চ্যাপ্টারের ক্ষেত্রে কি কি ছিল। আগের চ্যাপ্টারের ক্ষেত্রে হচ্ছে কি আমাদের বাস্তুতন্ত্রের ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি কারা বাস্তুতন্ত্রের উপাদান, বাস্তুতন্ত্রের মূল উপাদান কারা, হ্যাঁ, জৈব উপাদান কারা, অজৈব উপাদান কারা, হ্যাঁ, হিউমাসটা আসলে কি, তারপরে উৎপাদকের ভিতরে উৎপাদক কারা, তারপরে হচ্ছে খাদকের মধ্যে কোন শ্রেণীর খাদক কারা, উদাহরণ গুলো, হ্যাঁ। এরপর পুকুরের বাস্তুতন্ত্রের উদাহরণ, কে প্রথম শ্রেণীর খাদক, কে দ্বিতীয় শ্রেণীর খাদক, এগুলো এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খাদ্য শিকলের ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি একটা খাদ্য শিকল কিভাবে লিখতে হয়, হ্যাঁ, এই যে ক্রমটা আমি লিখে দিছি, এই ক্রমটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে কি কি একটা খাদ্য শৃঙ্খল থেকে তুমি হচ্ছে গিয়ে কি 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 খাদ্য শিকল বের করতে পারো, কি কি ধরনের খাদ্য শিকল আছে, কোনটার উদাহরণ কি কি, কারা অসম্পূর্ণ কারা সম্পূর্ণ খাদ্য শিকল, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। শক্তির প্রবাহটা যে একমুখী এবং সবচেয়ে বেশি শক্তি থাকে উৎপাদকে, তারপর প্রথম দ্বিতীয় তৃতীয় স্তরের খাদক, এবং সবচেয়ে কম শক্তি সর্বোচ্চ স্তরের খাদকে থাকে। এই জিনিসটা আমাদের জানতে হবে। কেন? কারণ প্রতি ধাপেই হচ্ছে গিয়ে কি শক্তির অপচয় হয়, এবং এই শক্তি প্রবাহটা যে একমুখী, কখনো বিপরীত দিকে হয় না, এটা আমাদের জানতে হবে। আমরা 3 ধরনের জীব বৈচিত্র্য পাই, এটা আমরা জানলাম। এবং আমরা কি কিছু মিথস্ক্রিয়া দেখতে পাই, হ্যাঁ, এরকম এটা কি হতে পারে, পজিটিভ ইন্টারাকশন। পজিটিভ ইন্টারাকশনের মাধ্যমে কি হবে, এখানে দুইজনই উপকৃত হবে, অথবা একজন উপকৃত হবে কিন্তু অপরজন কি হবে না, উপকৃত হবে না, কিন্তু কোন ধরনের অপকারও মানে অপকৃত সে হবে না। যদি এটা হয় তাকে সেটাকে আমরা বলি কমেন্সেলিজম। মিউচুয়ালিজম কি মিউচুয়াল একটা রিলেশন, যে দুইজনই উপকার লাভ করবে। ঋণাত্মক আন্তঃক্রিয়ার মধ্যে আমরা এখানে কি দেখলাম, আমরা এখানে দেখলাম হচ্ছে গিয়ে শোষণ আছে। শোষণের ক্ষেত্রে আমরা জানি যে চোষক অঙ্গ হস্টোরিয়া নামক চোষক অঙ্গের মাধ্যমে হচ্ছে গিয়ে স্বর্ণলতা যে উদ্ভিদে বসবাস করতেছে সেখান থেকে পুষ্টি উপাদান লাভ করতেছে। প্রতিযোগিতা মানে কি একটা পরিবেশের মধ্যে হচ্ছে গিয়ে কি দুইটা জীবের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে তারা টিকে থাকতেছে, হ্যাঁ, একজন আরেকজনকে হচ্ছে গিয়ে কি একজন আরেকজনের মধ্যে কম্পিটিশন চলতেছে। আর অ্যান্টিবায়োসিস কি, এটা আমরা দেখলাম। তাহলে এই জিনিসগুলো আমাদের উদাহরণ সহ মনে রাখতে হবে। মূলত তুমি যদি এই জিনিসগুলো, দুইটা চ্যাপ্টার খুবই ছোট দেখছো, এই জন্য আজকে আমাদের ক্লাসটাও খুব দ্রুত শেষ হয়ে গেছে। যদি তুমি এই জিনিসগুলো এভাবে হচ্ছে গিয়ে কি উদাহরণ সহ মনে রাখতে পারো, তাহলে এগুলি তোমাদের পরীক্ষায় যেভাবে এমসিকিউ আসুক না কেন, তোমরা এই জিনিসগুলো হচ্ছে গিয়ে কি খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।